Second monitor. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। সবাই তো অবাক হচ্ছেন যে যতটুকু আপনাদের রুটিন আপনারা দেখছেন, আপনাদের রুটিন মোতাবেক আপনাদের আজকে কিন্তু ম্যানেজমেন্ট ক্লাস, এবং আশ্চর্যজনকভাবে আপনাদের এই ম্যানেজমেন্ট ক্লাসটা আমি আপনাদের বুলবুল ভাইয়া নিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের ম্যানেজমেন্ট ক্লাসও নিব, ভাইয়া ম্যানেজমেন্টও পারে অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি। তো যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে আছেন। দেখি পরিচিত মুখগুলোর সাথে একটু ম্যানেজমেন্ট ক্লাসেও দেখা করি, কথা বলি। কে কে আছেন সাথে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। মারুফ ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মারুফ। নুজহাত আমিন, ভাইয়া ফ্রম এশিয়া কন্টিনেন্ট। ও নাইস, এশিয়া কন্টিনেন্ট, ইটস এ গুড থিং। আজকে আপনাদের ম্যানেজমেন্ট ক্লাস হবে হচ্ছে আপনাদের বোমের অর্থাৎ ম্যানেজমেন্টে প্রথম পত্রের যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে। অপূর্ব শীল অপু কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। তো আপনারা সবাই আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন এবং মেনশন করে জানিয়ে দেন আজকে ক্লাস সম্পর্কে, এবং নিজেরাও খাতা কলম নিয়ে বসে পড়েন তাহলে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাক্টর বুলবুল ভাই আছি। আজকে আপনাদের হবে হচ্ছে ম্যানেজমেন্টের যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে আজকে আমরা কথা বলবো। যৌথ মূলধনী ব্যবসা ম্যানেজমেন্টে বলতে পারি ফার্স্ট এবং সেকেন্ড পেপার যদি আমি নিয়ে কথা বলি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে, যেখান থেকে আমার অ্যাডমিশনে ভালো লেভেলের একটা এমসিকিউ আসে এবং আমাদের এইচএসসি লেভেলের একটা অঙ্ক আসে। এবং অনেকে আরেকটা কথা বলে রাখি ক্লাসের শুরুতেই, যে আজকে আমার দাঁতে একটু ব্যথা, আমার উইজডম টিথ অর্থাৎ আক্কেল দাঁত উঠতেছে। সো আমার কথাবার্তা একটু বুঝতে সমস্যা হইতে পারে, যদিও ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে এই ধরনের সমস্যা না হয়। হ্যাঁ, আক্কেল একটু পরে উঠতেছে আমার হয়তো। স্বাগত হোসেন লিওন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমাদের আপনারা ইতিমধ্যে জানেন কিনা, আমাদের ইতিমধ্যে আপনাদের আর্টস এবং কমার্স স্টুডেন্টদের জন্য পাওয়ার প্লে কিন্তু লঞ্চ হয়ে গেছে এসিপি থেকে। তো এসিবি এই পাওয়ার প্লেতে আপনাদের দ্রুত এনরোল করতে হবে, কারণ এনরোলমেন্টের টাকা হচ্ছে মাত্র 599 টাকায়। এত বড় বড় টিচার প্যানেল পাচ্ছেন মাত্র 599 টাকাতে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ক্লাস কিন্তু আপনাদের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে 10 তারিখ থেকে, এবং ফেব্রুয়ারি 10 তারিখ থেকে আমাদের একদম ইটিসি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের অধ্যায় ভিত্তিক আপনাদের ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে, মডেল টেস্ট থাকবে, যা আপনাকে ঝালাই করে তুলবে এইচএসসির জন্য। এবং আমাদের কিন্তু পাওয়ার প্লেতে বিশেষ করে পাওয়ার প্লেতে আমাদের ক্লাসগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের একাডেমিক যে কনসেপ্ট, যেই অধ্যায়গুলোতে থাকা দরকার সেগুলো তো থাকবেই, প্লাস অ্যাডমিশনেও কোন কোন ভিত্তিক প্রশ্ন আসতে পারে সেই ক্লাসগুলো কিন্তু আপনারা আইডিয়াগুলো ভালো মতো পেয়ে যাবেন। তো বিনা কোনো সংকোচে, বিনা কোনো ইয়েতে শুরু করতেছি আজকের আমাদের এই লাইভ ক্লাস। আচ্ছা, তো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা আমাদের আজকের অধ্যায় টপিক কি? যৌথ মূলধনী ব্যবসায়। তো যৌথ মূলধনী ব্যবসা যদি শুরু করি, সবার আগে কিছু কনসেপচুয়াল জিনিস নিয়ে কথা বলি। ব্যবসায় কি, ব্যবসা নিয়ে যদি কথা বলি, এক এক জনে এক এক সংজ্ঞা
এবং সংজ্ঞার সাইজগুলো দেখলে মনে হয় হাই হাই এটা তো গ আর ঘয়ের অ্যান্সার করতেছি, কিন্তু ব্যবসায়ের সংজ্ঞা কিন্তু আপনার আসবে 1 নম্বরের জন্য। তাই যত শর্ট করে যত ইফেক্টিভলি আপনি আপনার যে প্রশ্নকর্তা থাকবে বা যে খাতা দেখবে তাকে বুঝাই দিতে পারেন সেটা তত বেশি ভালো। তো ব্যবসার সংজ্ঞা হচ্ছে খুবই সিম্পল, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তার মানে একটা ব্যবসা যখন করব আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে মুনাফা অর্জন করা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং এটা অর্থনৈতিক হইতে হবে এবং এবং এটা আমাদের বৈধ কর্মকাণ্ড হইতে হবে। এই তিনটাই হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। 1 নম্বর কি, মুনাফা অর্জনের জন্য হইতে হবে। আপনি যদি মুনাফা অর্জনের জন্য ব্যবসা না করেন, না সমাজসেবা করব, এটাকে ব্যবসায় কিন্তু বলা যাবে না। তাই মুনাফা অর্জন আপনার উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে অর্থনৈতিক কার্যক্রম হইতে হবে, তার মানে হচ্ছে টাকা পয়সা লেনদেন বা অর্থনৈতিক একটা সুবিধা থাকতে হবে এই জায়গায়। তৃতীয় হচ্ছে বৈধ কর্মকাণ্ড হইতে হবে। এখন বৈধ কর্মকাণ্ড আমাদের সমাজে যে সকল ব্যবসাগুলো হয় ম্যাক্সিমাম বৈধ কর্মকাণ্ড। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া মানে মাদক দ্রব্য, যেরকম অনেক মাদক দ্রব্য আমাদের আছে, তো সেই সকল মাদক দ্রব্য যদি ব্যবসা যদি আমি চালান করি সেগুলোকে কি ব্যবসা বলা যাবে? না ভাইয়া, সেগুলোকে ব্যবসা বলা যাবে না। অর্থাৎ দেশের আইনের চোখে সেটাকে বৈধ হইতে হবে। যদি বৈধ হয় সেটাকে আমরা ব্যবসায় বলবো। ডু ইউ ইভেন নো, আমি যদি আপনি যত বড় বড় সংজ্ঞা লিখেন, আপনি শুধুমাত্র এই যদি ছোট্ট সংজ্ঞাটা লিখেন, আপনি এরপর একে এক পাবেন। তো এত বড় করে এত বিশাল আকারে ব্যবসার সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই। খুবই সিম্পল, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলতেছে। এরপর ব্যবসায়ের লক্ষ্য। ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ। এবং ব্যবসায় মুনাফা কি দেওয়া ছিল? মুনাফা হচ্ছে মানে উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। এখন প্রশ্ন হচ্ছে দুই জায়গায়। অনেকে বলেন যে ভাইয়া ব্যবসায় উদ্দেশ্য মুনাফা অর্জন, এটা ঠিক আছে, কিন্তু ভাইয়া ব্যবসার লক্ষ্য অনেক জায়গায় বলা থাকে সম্পদ সর্বাধিকরণ। কিন্তু এই জায়গায় একটু জিনিসটা বুঝতে হবে, সম্পদ সর্বাধিকরণ ব্যবসায়ের মানে লক্ষ্য আর উদ্দেশ্যের মধ্যে পার্থক্যটা কি? মনে রাখতে হবে ভাইয়া, লক্ষ্য হচ্ছে যদি লক্ষ্য নিয়ে কথা বলি, লক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো মানে কাজকে বোঝায়। লক্ষ্য মানে দীর্ঘমেয়াদী কোনো কাজ, আর উদ্দেশ্য মানে হচ্ছে আমার স্বল্পমেয়াদী কোনো কাজকে। একটু আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আপনার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী কোনো কাজ, আর উদ্দেশ্য হচ্ছে সাধারণত স্বল্পমেয়াদী, শর্ট টাইমের জন্য যদি কোনো কাজ করা হয়। তাহলে ব্যবসার উদ্দেশ্য বা শর্ট টাইমের মোটিভেশন কি? যে ভাই মুনাফা অর্জন করতে হবে। কিন্তু ব্যবসার যদি লক্ষ্য বা দীর্ঘমেয়াদী যদি উদ্দেশ্য চিন্তা করি, দীর্ঘমেয়াদী লক্ষ্য চিন্তা করি, সেটা হচ্ছে মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা। ব্যবসার মেইন কাজই হচ্ছে আমি যে আমার কাস্টমার বা আমাদের কনজিউমারদেরকে নিয়ে কাজ করতেছি, সেই কাজগুলোতে আমার তাদের যাতে অভাবটা পূরণ হয়। ব্যবসার লক্ষ্য এটাই। এইটুকু জিনিস একটু আপনাদের মাথায় রাখতে হবে। এরপর ব্যবসার একটা সমীকরণ আছে। ব্যবসার সমীকরণ হচ্ছে B is equal to summation of I summation of T plus summation of AT। এটা হচ্ছে ব্যবসার সমীকরণ। এখন এই সমীকরণ দ্বারা ব্যবসায় কি বোঝাচ্ছে আমি একটু দেখব। সমীকরণ কি ছিল ব্যবসায়ের? B is equal to summation I plus summation T plus summation of AT। এটা হচ্ছে ব্যবসার সমীকরণ। মূলত আমাদের ম্যানেজমেন্টে এই সমীকরণটা নিয়ে আমাদের কিন্তু টোটাল ম্যানেজমেন্টে আলোচনা হয়। ইভেন দো আমাদের এই যে ম্যানেজমেন্টের সব আপনার যে আমাদের পড়ি বোম, তাই না? আমরা কিন্তু এটা জানি যে বিজনেস, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই বোমটাকেও যদি ভাঙান আপনি, এরপর ম্যানেজমেন্টে আপনি একটা উদাহরণ পেয়ে যাবেন। দেখেন, এই বোম শব্দে BO এর মানে কি হচ্ছে? বিজনেস অর্গানাইজেশন। আর এই M এর মিনিং হচ্ছে ম্যানেজমেন্ট। M এর মিনিংটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা যদি প্রথম পত্র চিন্তা করি, আমাদের প্রথম পত্রে কিন্তু শুধুমাত্র এইটুক নিয়ে আলোচনা করি, জানেন, বিজনেস অর্গানাইজেশন নিয়ে। তার মানে হচ্ছে ব্যবসায় সংগঠন নিয়ে। দেখবেন প্রথম পত্রে ব্যবসায় পরিচিতি, ব্যবসায় পরিবেশ, এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায়, রাষ্ট্রীয়, সমস্ত ব্যবসার সংগঠন নিয়ে যে একটা ব্যবসা কিভাবে তৈরি হয়,
এই বোমের মধ্যে বিও তার মানে বিজনেস অর্গানাইজেশন আমরা আলোচনা করি হচ্ছে ফার্স্ট পেপারে, আর ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, এই ম্যানেজমেন্ট আমরা আলোচনা করি হচ্ছে সেকেন্ড পেপারে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে একটা ব্যবসা গঠন হয়ে গেল, ফার্স্ট পেপারে বিজনেস অর্গানাইজেশন অথবা ব্যবসায় সংগঠন আমার গঠন হয়ে গেল। গঠন হওয়ার পর সেই ব্যবসাটা আমি কিভাবে পরিচালনা করব সেই জিনিসটা কিন্তু আমরা সেকেন্ড পেপার বা ম্যানেজমেন্ট আলোচনা করি। তার মানে প্রথমটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, ব্যবসায় গঠন নিয়ে কথা বলতেছে, আর ম্যানেজমেন্ট হচ্ছে সেই ব্যবসাটা কিভাবে ঠিকমতো পরিচালনা করা যায়, অভ্যন্তরীণ বিষয়পাতিগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট আলোচনা করি। এটাই হচ্ছে আমাদের বম। এটা আপনাদের কি শিখায় রাখলাম ইনশাআল্লাহ। এইটুক নিয়ে আশা করি ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, এরপর যদি আমি আই প্লাস টি প্লাস এটি নিয়ে কথা বলি, তাহলে এই আই মিন করতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিকে। ইন্ডাস্ট্রি তার মানে হচ্ছে শিল্প নিয়ে কথাবার্তা আমরা আইতে বা ইন্ডাস্ট্রিতে আলোচনা করি, যে শিল্প কত প্রকার, যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, প্রাথমিক শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প, এই শিল্পগুলো আমরা ইন্ডাস্ট্রি বা এখানে আলোচনা করি। টি মানে হচ্ছে ট্রেড, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্য মানে হচ্ছে আপনার কোনো একটা ব্যবসাকে কিভাবে সম্প্রসারণ করানো যায়, যে একটা ব্যবসায় কোনো বাধা বা কোনো একটা ব্যবসাকে কিভাবে আমি পণ্যটা ট্রেড করব, এই জিনিসটাকে আমরা মূলত বাণিজ্যেতে আমরা পড়ি বা আমরা ট্রেডে পড়াশোনা করি। আর এটি মানে হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড। অক্সিলারিজ টু ট্রেড, এটি এটি মানে হচ্ছে যে বাণিজ্যের সহায়ক কার্যাবলী, যে একটা বাণিজ্য একটা পণ্য বিনিময় করব, যে আমি মনে করেন ঢাকা থেকে একটা পণ্য রাজশাহীতে যাবে বা ঢাকা থেকে একটা পণ্য সিলেটে যাবে, এই যে পণ্যটা যে আমি বাণিজ্য করব বা বিনিময় করব, এই বিনিময়তে আমাদের কি কি জিনিসগুলো সাহায্য করতে পারে সেগুলো আমরা মূলত এটি বা অক্সিলারিজ টু ট্রেডে আমরা পড়াশোনা করি। সো এটাই হচ্ছে ব্যবসায় সমীকরণ, এই তিনটা শিল্প, বাণিজ্য এবং বাণিজ্যের সহায়ক কার্যাবলী নিয়েই কিন্তু মূলত একটা ব্যবসায় গঠন করা হয় বা একটা ব্যবসায় আলোচনা করা হয়। আমি আশা করি এই ব্যবসায়ের আপনার ইন ডিটেলস আর কোনো কিছু পড়ানো নাই। ইউ অল নো যে ব্যবসা মানে কি বা ব্যবসা কি, হ্যান ত্যান এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? একটু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। আচ্ছা, যদি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমাদের ম্যানেজমেন্টের সেকেন্ড টপিক, যে একটা ব্যবসায়কে কিভাবে ব্যবসায় পরিবেশ দ্বারা করা হয়, প্রভাবিত হয় একটা ব্যবসায়। তো এখানে আপনারা পড়বেন ইনশাআল্লাহ সামনে যে প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে, রাজনৈতিক পরিবেশ, সামাজিক, আইনগত, প্রযুক্তিগত, এইগুলো আপনারা ইনশাআল্লাহ পড়বেন। এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। বাট এই টপিকটা এখানে আলোচনা করার দুইটা রিজন। এক, এখানে আমরা এই দুইটা জিনিস নিয়ে, আমরা অর্থনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই দুইটা পরিবেশ নিয়ে একটু ঝামেলায় হয়। আমাকে একটা জিনিস বলেন, জনসংখ্যা এবং
মানব সম্পদ, এই দুইটার মধ্যে কোনটা কোন পরিবেশের উপাদান? এখন জনসংখ্যা কি? সাধারণ মানুষকে বোঝায়। সাধারণ মানুষ বলতে কি? যারা একটা সমাজে ঠিক মতো বসবাস করে। এই জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। আর মানব সম্পদ মানে হচ্ছে একটা মানুষকে কতটা ইফেক্টিভলি তার দেশ বা তার সোসাইটি তাকে ইউজ করতে পারতেছে, তার মানে সে হচ্ছে একটা সম্পদ। মানুষ হিসেবে সে একটা সম্পদ, এটাকে আমরা বলতেছি মানব সম্পদ। তাহলে মানব সম্পদ যখন যদি হয়, তার মানে কি? সে একটা দেশের জন্য সম্পদ, সে ইফেক্টিভলি দেশের ইকোনমিতে একটা প্রভাব ফেলতেছে। তাহলে এই মানব সম্পদ হবে হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এই দুইটাতে কিন্তু ইভেন আপনি যদি অ্যাডমিশন দেখেন কিংবা আপনি যদি এইচএসসি দেখেন, এই দুইটা থেকে অনেক প্রশ্ন আসে। সো এই দুইটা একটু মাথায় রাখবেন যে জনসংখ্যা হচ্ছে সামাজিক, একটা মানুষ সামাজিক জীব। আমি দেশে মানুষের জনসংখ্যা বুঝাচ্ছি, দ্যাট ইজ ওয়াই সে সামাজিক পরিবেশের। মানব সম্পদ মানে হচ্ছে একটা মানুষ কতটা ইফেক্টিভলি সে আপনাকে সম্পদে রূপান্তর করতেছি, বা সে কতটা আমাদের ইকোনমিতে অবদান রাখতেছে। তো এই জন্য তাকে আমি অর্থনৈতিক পরিবেশের মধ্যে রাখতেছি। আর দেশের অনেক, যেমন দেখা যাচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, যেমন নদী, সাগর, গাছপালা, এগুলো হইলে সেটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। বা একটা দেশের আইন শৃঙ্খলা বলেন, অনেকে একটা ভুল করেন, অনেকে মনে করেন যে আইন শৃঙ্খলা আইনগত পরিবেশের উপাদান। কিন্তু একটা দেশে আইন শৃঙ্খলা পরিবেশ বা পরিস্থিতি কিসের উপর ডিপেন্ড করে? সেই দেশের রাজনৈতিক অবস্থা কিরকম। এখন মনে করেন যে সরকারি দল সে খুব ঠান্ডা, এন্ড বেসরকারি দল বা বিরোধী দল যে আসে সে মনে করেন দাঙ্গা করতেছে, হরতাল করতেছে। এটা কি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতেছে? না। তার মানে এখানে জড়িত কে এই আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে? রাজনৈতিক দলগুলো। তার মানে আইন শৃঙ্খলা যদি হয় তাহলে সেটা আমরা রাজনৈতিক পরিবেশের আন্ডারে ফালাবো। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে জন্য দিয়ে দিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটা? অর্থনৈতিক পরিবেশ। আমাদের এই ব্যবসায়ের যে পরিবেশগুলো, ব্যবসায় পরিবেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কি? অর্থনৈতিক পরিবেশ। এবং ব্যবসায় পণ্যের আকার নির্ধারককে, ব্যবসায় পণ্যের আকার নির্ধারককে মনে রাখবেন দুইটা বিষয়, একটা হচ্ছে পণ্যের আকার আর একটা হচ্ছে পণ্যের চাহিদা। পণ্যের চাহিদা ডিপেন্ড করে সমাজে মানুষ কি চাচ্ছে, মানে একটা মানুষ একটা পণ্য কিভাবে সে চাচ্ছে বা সে সেই পণ্যের চাহিদা কতটুকু ডিপেন্ড করে মানুষের ওপর। তাই এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। আর যদি আমি বলি যে পণ্যের আকার, তার মানে একটা পণ্য কতটা সুন্দর করে আপনি রিপ্রেজেন্ট করতেছেন ইকোনমিতে, বা একটা পণ্যের আপনার সাইজ কিরকম হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ইকোনমির উপর। ইকোনমি যদি আপনার দাম বাড়ে বা ইকোনমি দামের উপর কম বেশি কিন্তু এটা ইফেক্ট পড়ে। তো পণ্যের আকার নির্ধারণ করা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, যে একটা পণ্যের সাইজ কিরকম হবে, একটা পণ্যের দাম কিরকম হবে, এটা ডিপেন্ড করতেছে ইকোনমিকের উপর। আর একটা পণ্য কে চাচ্ছে বা তার চাহিদাটা কিরকম আমাদের দেশে, এটা ডিপেন্ড করবে মানুষের উপর, তার মানে সামাজিক পরিবেশের। এই কয়েকটা জিনিস একটু ব্যবসায় পরিবেশ থেকে একটু মাথায় রেখে দিবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, বললো ক্লিয়ার ভাইয়া, মারুফ ভাইয়া আজকে টপিক কি ছিল? যৌথ মূলধনী ছিল না? হ্যাঁ ভাইয়া, যৌথ মূলধনের টপিক ছিল, বাট আমি যৌথ মূলধনী শুরু করার আগে ব্যবসা নিয়ে দু একটা কথা বলতেছি। ভাইয়া কালকে তো এক পেজ ভরে ব্যবসায়ের সংজ্ঞা লিখলাম, এক লাইনে লিখলি কি নাম্বার দিবে? আচ্ছা, কথা হচ্ছে ব্যবসার সংজ্ঞা। ভাইয়া ব্যবসার দুটো বিষয় আছে, একটা হচ্ছে ব্যবসার সংজ্ঞা, একটা হচ্ছে ব্যবসায় বলতে কি বোঝায়। এখন ব্যবসা যদি সংজ্ঞা চায় তাহলে ভাই আমার 2 থেকে 3 লাইনের বেশি লেখার দরকার নাই। পুরো পেজ হয়ে আমি কি করব? সেটা কি বিক্রি করবো ভান্ডারির কাছে গিয়ে? না। কিন্তু ব্যবসায় বলতে কি বুঝাইলে তখন আমাদের অনেক কিছু লিখতে হয় সেটার আন্ডারে, সেটা আপনি সাধারণত খতে বা 2 নম্বরের জন্য আসে। তো এইগুলো একটু মাথায় রাখবেন যে আমাকে কত নম্বরের জন্য যাচ্ছে। কিন্তু ব্যবসার সংজ্ঞা যদি জানতে চায় বা আপনি যদি চিন্তা করেন যে ভাই ব্যবসার সংজ্ঞা লিখবেন, যা লিখে দিছি সেটা লিখলেই নাম্বার, সেটা কোনো প্যারা নেই। হাবিবুল্লাহ, বুলবুল স্যার রেসিপি সম্পদ, ভাই থ্যাংক ইউ, আপনি আমাকে সম্পদ হিসেবে বিবেচনা করলেন। আচ্ছা, ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যদি কথা বলি, 3টা জিনিস বলবো। এক, আপনাদের এই জিনিসগুলো পড়ানোর রিজন হচ্ছে কিছু মিসকনসেপশন আছে আপনাদের ইন্টারে বইতে হোক বা আপনাদের নলেজে হোক, সেটা ক্লিয়ার করতেছি। প্রাচীন যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 থেকে 4000 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা
বা বিনিময় প্রথা, এই বিনিময় প্রথা চালু হয় হচ্ছে প্রাচীন যুগে। প্রাচীন যুগে আমি কোনো কয়েন বা কোনো মুদ্রা, কোনো সোনা বা কোনো ধাতব পদার্থ দিয়ে আমি কিন্তু ব্যবসায় পণ্য বিনিময় করতে পারতাম না। আমাকে আমার পণ্য বিনিময় করতে হইতো কোনো কিছু কিনতে চাইলে, যে আমি আচ্ছা আমার খাসি দরকার বা ছাগল দরকার, না আমি আমার মুরগি তোমাকে দিলাম, তোমার ছাগলটা আমাকে দাও। এটা হচ্ছে পণ্য বিনিময় প্রথা। তার মানে কোনো মুদ্রা অঙ্কে বা কোনো ধাতব পদার্থ দিয়ে আমি পণ্য এক্সচেঞ্জ করতে পারতাম না। মধ্যযুগের কথা আসছে, মধ্যযুগ আসছে হচ্ছে 4001 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইখানে দেখেন অর্থের প্রচলন ঘটে হচ্ছে মধ্যযুগে, বাজার ও শহরে উৎপত্তি হয় মধ্যযুগে, এক মালিকানা ও অংশীদারি ব্যবসার প্রচলন হয় মধ্যযুগে। এইখান থেকে একটা প্রশ্ন আসে যে এক মালিকানা ব্যবসার প্রচলন ঘটে কোন যুগে? অনেক বইয়ে এক মালিকানা ব্যবসার প্রচলন দেওয়া হচ্ছে প্রাচীন যুগে এবং অংশীদারি দেওয়া মধ্যযুগে। ভুল। এক মালিকানা হচ্ছে মধ্যযুগের প্রথম দিকে, মধ্যযুগের প্রথম দিকে এটার প্রচলন হয়। আর অংশীদারি ব্যবসায় হচ্ছে মধ্যযুগের শেষের দিকে। এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেন। যারা ভুল করেন না তারা বুদ্ধিমান, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুলটা করেন যে এক মালিকানা মনে হয় প্রাচীন যুগে। না, প্রাচীন যুগে কিছুই ছিলই না। এক মালিকানা কখন? মধ্যযুগের প্রথম দিকে। আর অংশীদারি ব্যবসা কখন? মধ্যযুগের শেষের দিকে। এটা মাথায় রাখবেন। আধুনিক যুগ নিয়ে কথা বললে আধুনিক যুগ শুরু হয় খ্রিস্টাব্দ আপনার 1601 থেকে বর্তমান সময় পর্যন্ত। শিল্প বিপ্লব হয় হচ্ছে 1750 থেকে 1850। এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন যে শিল্প বিপ্লব কবে হয়। 1650 থেকে 1750 থেকে 1850, 100 বছর। উৎপাদক নিয়ন্ত্রিত বাজার ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হওয়া, কোম্পানি সংগঠন সহ বাকি যে সকল আমাদের ব্যবসায় সংগঠন আছে সব কিন্তু হয় আপনার আধুনিক যুগে। এই জন্য আমি এটা একটু পড়াইলাম যে উৎপাদক নিয়ন্ত্রিত বাজার ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর হয়। এই জিনিসটা মানেটা কি? উৎপাদক নিয়ন্ত্রিত বাজার মানে হচ্ছে আমি একজন প্রডিউসার, আমি কোনো পণ্য তৈরি করতেছি, আমি যা তৈরি করবো বাজারে তাই সেল হবে। এটা হচ্ছে উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। ভোক্তা নিয়ন্ত্রিত বাজার কি? ভোক্তা যা চাবে, তার মানে কাস্টমার যা চাবে বাজারে তাই চলবে। প্রথম দিকে ছিল যে প্রডিউসার যা উৎপাদন করবে তাই বাজারে সেল হবে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা নাই। মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, মানুষ অনেক ভ্যারাইটি পণ্য চাচ্ছে, তো উৎপাদক যাই তৈরি করবে তাই বাজারে সেল হবে। এই কনসেপ্টটা আধুনিক যুগে এসে শেষ হয়ে গেছে। আধুনিক যুগ বলতেছে যে ভাইয়া ভোক্তা যা চাবে আপনাকে তাই সেল করতে হবে। তার মানে ভোক্তা নিয়ন্ত্রিত বাজার হয়ে যায়, উৎপাদক নিয়ন্ত্রিত বাজার আর নাই। আশা করি এই টপিকগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই। ব্যবসায় সংগঠন প্রকারভেদ আছে, এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী সমবায়, রাষ্ট্রীয় ব্যবসায়। আরো অনেকগুলো প্রকারভেদ আছে। সমবায় ব্যবসায় জোট সংগঠন সহ আরো অনেক প্রকারভেদ আছে, সেগুলা আমরা পড়ি না। আমাদের আজকের টপিক হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। হ্যাঁ, অবসান শেষ। আমাদের যৌথ মূলধনীতে এখন ঢুকতেছি, প্রেশার নেওয়ার কিছু নেই। আচ্ছা, একজন বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা এখন করব হচ্ছে কোম্পানি নিয়ে, যেটা আমাদের আজকের টপিক। এতগুলো পড়ায় আসলাম জাস্ট একটা ধারণার জন্য ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের। কোম্পানি সংগঠন কি? মূলত ব্যবসায়ের সংগঠন 5 প্রকারের পড়ি: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয় ব্যবসায়। এক মালিকানায় কি হয়? একজন মালিক যে ব্যবসা শুরু করবে। অংশীদারি ব্যবসায় কি? 2 জন মিলে বা 2 থেকে 3 জন মিলে বা 2 এর অধিক, 1-এর অধিক মিলে কেউ যদি একটা চুক্তিবদ্ধ সম্পর্ক হয়ে সে যদি কোনো ব্যবসা শুরু করে, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। যৌথ মূলধনী জিনিসটা কি? যৌথ মূলধনী হচ্ছে যখন কোনো একটা আইনের আওতায় এসে আমি যখন একটা বড় স্কেলের, বড় একটা বাজেটের যখন একটা বিজনেস শুরু করতেছি, এইটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। ইভেন দো সংজ্ঞা একটু পড়ি, বলছে আইনের মাধ্যমে গঠিত, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায় সম্পন্ন একাধিক ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগের মাধ্যমে যে ব্যবসায় গড়ে ওঠে তাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। সংজ্ঞাটা বড় আমি জানি। আবার আইনের মাধ্যমে গঠিত, তার মানে আইন দ্বারা সৃষ্ট হচ্ছে। এরপর বলতেছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, তার মানে এটার কোনো শেষ নাই। এক মালিকানা ব্যবসা একটা শেষ ছিল, মালিক চাইলেই বন্ধ করে দিত। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন আমরা পড়ছি।
কিন্তু এখানে চিরন্তন অস্তিত্ব, তার মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত এই ব্যবসা চলতেই থাকবে, এই ব্যবসায় কোনো অস্তিত্বের সম্পর্ক শেষ নাই। কৃত্রিম ব্যক্তিসত্তা, তার মানে মানুষের মতো ন্যায় বা মানুষের মতো তার ক্যারেক্টারিস্টিক্স তার থাকবে, সে ওই অনুযায়ী তার অ্যাক্টিভিটিস বা কাজকর্মগুলা করতে পারবে। সীমিত দায়, এইটা হচ্ছে মেইন। সীমিত দায় মানে কি? আমাদের সাধারণত এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দায় অসীম ছিল, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা অসীম দায় সীমিত দায় দুইটাই পড়ছি। কোম্পানিতে আপনার সীমিত দায় সম্পন্নই সাধারণত হয়, তার মানে দায় ওভার না, আপনি যতটুকু শেয়ার ক্রয় করবেন আপনার দায় ততটুকু পর্যন্তই থাকবে, এর বেশি আপনাকে দায় আর নিতে হচ্ছে না। একাধিক ব্যক্তি, তার মানে একের অধিক ব্যক্তি থাকবে। যৌথভাবে মূলধন বিনিয়োগের মাধ্যমে, মূলধন বিনিয়োগ তার মানে হচ্ছে আপনাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত টাকা দিতে হবে কোম্পানিতে, আপনার টাকাতেই কোম্পানিটা গঠন হবে, আপনার টাকাতেই কোম্পানিটা তার লভ্যাংশ জেনারেট করবে, আপনার টাকাতেই কোম্পানি আপনাকে লভ্যাংশ এনে দিবে। সো সম্পূর্ণ হবে মালিক বা আপনার শেয়ার হোল্ডার যারা থাকবে তাদের টাকায়। সো এটাকে বলা হয় মূলধন বিনিয়োগের মাধ্যমে যে ব্যবসায় সংগঠন গড়ে ওঠে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। এই যে সংজ্ঞা দিলাম আপনাদেরকে, এই সংজ্ঞাতেই কিন্তু ব্যবসায় আপনার যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায়ের কিন্তু বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। আইন দ্বারা সৃষ্ট, চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তিসত্তা, সীমিত দায়। দেখছেন, এই চারটা রেখেই আমার কোন একটা ব্যবসা যখন মূলধন বিনিয়োগের মাধ্যমে শুরু হয় সেটা হচ্ছে আমার যৌথ মূলধনী ব্যবসায়। সর্বপ্রথম এই কোম্পানি, ফার্স্টে কি বলছি, আইনের মাধ্যমে গঠিত না, তার মানে এই কোম্পানি একটা আইন থাকবে। আইনটা কি? সর্বপ্রথম কোম্পানি আইন হচ্ছে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844, মাথায় রাখবেন। কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বপ্রথম কোম্পানি আইন কি? দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844, তার মানে 1844 সালে সর্বপ্রথম কোম্পানি আইন গঠন করা হয়। এরপর বলছে ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন হচ্ছে 1850 এবং পরবর্তীতে 1913। তার মানে যখন ফার্স্টে 1844 সালে ব্রিটিশ, তার মানে হচ্ছে ইংল্যান্ডে সর্বপ্রথম, ইংল্যান্ডে যখন এই আইনটা প্রচলন করা হয় তখন এটা ভারতীয় উপমহাদেশে আপনার ধীরে ধীরে 1850 সালে এটা স্থানান্তর হয় এবং ভারতীয় উপমহাদেশটা পরে আরো জিনিস ভুল ত্রুটিগুলো সংশোধন করে 1913 সালে আইনটা আলটিমেট করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিশ্বের সর্বপ্রথম কিন্তু কোম্পানিও কিন্তু দ্য ব্রিটিশ কি ওই যে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোম্পানি, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সর্বপ্রথম কোম্পানি। তো ওইটাই আপনার এই 1844 সালে অ্যাক্ট দ্বারা তৈরি হয়। পরবর্তীতে ভারতীয় 1850 আসে এবং ফাইনালি 1913। এবং কথা হচ্ছে বাংলাদেশের কোম্পানি আইন হচ্ছে 1994 সালের, কত সালের? 1994 সালের কোম্পানি আইন। এবং বাংলাদেশের কোম্পানি আইন দুইটা, মজার বিষয় হচ্ছে কোম্পানি আইন দুইটা, একটা হচ্ছে সাধারণ কোম্পানি আইন, আরেকটা হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন। ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে 1991 সালের। তার মানে কোম্পানি দুই ধরনের হইতে পারে, আমরা অলরেডি মাথায় ক্যাচ করে ফেলছি। একটা হচ্ছে সাধারণ কোম্পানি, আরেকটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে এরকম কোম্পানি। সাধারণ কোম্পানির জন্য আইন কত সালের? 1494 সালের। এবং ব্যাংকিং কোম্পানি আইন কত সালে? তার মানে যে সকল কোম্পানি ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করবে তাদের আইন কত সালের? 1991 সালের। আলটিমেটলি আপনাকে প্রশ্ন আসবে এই দুইটা জায়গা থেকে, মানে সব জায়গা থেকে আসবে ঘুরে ফিরা। তো এই হচ্ছে আমাদের আইন এবং আইন সংক্রান্ত যাবতীয় কিছু। ওকে, আচ্ছা একজন ভাইয়া, আমি কোম্পানি খুলতে চাই, কি কি করা লাগবে বুলবুল স্যার? আচ্ছা, কি কি করা লাগবে তার জন্য সম্পূর্ণ ক্লাস করতে হবে আপনার, ক্লাস করার পর আপনি জানতে পারবেন। মানি না একটা সাল চাই খালি, এত পড়ার সময় নেই। আচ্ছা, একটা সাল পড়লে এটা পড়বেন 1994 সাল, কারণ আমি এখন থেকে যত কোম্পানি নিয়ে কথা বলবো সব 1994 সালের। তাই মাহিম আপনার জন্য একটা সালই 1994 সাল।
আচ্ছা, এখন আমরা এটা শেষ করার পর এরপর আসতেছি হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে হালকা করে একটু বলে দিচ্ছি। কোম্পানি সংগঠনে কিছু বৈশিষ্ট্য থাকে, ইতিমধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম সংজ্ঞায় দেখে ফেলছি। আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, বাধ্যতামূলক নিবন্ধন, সদস্য সংখ্যা, সীমাবদ্ধ দায়, সাধারণ সিলমোহর, শেয়ারের হস্তান্তর যোগ্যতা, মূলধনের শেয়ারের ভিন্নতা, মালিকানা ও ব্যবস্থাপনা ভিন্ন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, বিলোপ সাধন। আমি এই তিনটা নিয়ে কথা বলবো না, এই তিনটা আমি অলরেডি সংজ্ঞা আপনাদেরকে বলে ফেলছি। বাধ্যতামূলক নিবন্ধন মানে হচ্ছে, আমরা অংশীদারি ব্যবসায় যখন ক্লাস করছেন আপনারা, অংশীদারি ব্যবসায় কি নিবন্ধন বাধ্যতামূলক ছিল? না, কারণ অংশীদার ব্যবসায় সদস্য লিমিটেড ছিল। অংশীদার ব্যবসার ক্ষেত্রে বাটপারির সুযোগটা একটু কম ছিল, কারণ 2-3 জন মানুষ মিলে কি আর টাকা পয়সা লেনদেন করবে। কিন্তু যখন আমি কোনো কোম্পানিতে আসছি, কোম্পানির প্রথম কথাই হচ্ছে ভাইয়া আইন দ্বারা সৃষ্ট হচ্ছে আমি। সেকেন্ড কথা, বৃহদায়তন প্রতিষ্ঠান, তার মানে একটা বিগ স্কেল বাজেট নিয়ে তারা মার্কেটে নামতেছে। তো এই ক্ষেত্রে বাটপারি বা একটা চোরামির স্বভাবটা আমাদের বেশি টেন্ডেন্সি থাকে। তো দ্যাট ইজ ওয়াই আমাদের এটা নিবন্ধন করে নামতে হবে ব্যবসায়, যে আমাদের এই ব্যবসাটা লিগাল, আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি, এই ব্যবসাটা আমি এই মানে পার্সপেক্টিভে যে কোনো কিছু আমার একটা নিবন্ধন থাকবে যে আমার ব্যবসাটা ইলিগাল না, আমার ব্যবসাটা যৌক্তিক, আমার ব্যবসায় এই লেনদেন হচ্ছে, এতটি শেয়ার আছে, হ্যান ত্যান সবকিছু লিখিত একটা নিবন্ধন করার থাকতে হবে। না হলে এই ব্যবসাটা আমার কোনো যৌক্তিকতাই নেই। এটা একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এখানে মালিক একাধিক থাকতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমার এখানে নিবন্ধনটা বাধ্যতামূলক হয়ে যায়। সদস্য সংখ্যার ক্ষেত্রে অনেকগুলো কথা আছে, যেরকম প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2 থেকে 50 জন হয়, পাবলিকের ক্ষেত্রে 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এগুলো আমরা পড়বো। তার মানে একটা সদস্য সংখ্যা আপনাকে উল্লেখ থাকতে হবে যে এতজন সদস্য হচ্ছে। এরপর হচ্ছে সীমাবদ্ধ দায়। ভাইয়া আপনারা এইটুক জানেন কিনা অসীম দায় কি আর সসীম দায় কি, এইটুক আপনারা জানেন কিনা আমি জানি না। অসীম দায় হচ্ছে সাধারণত আপনি ইনভেস্ট করছেন 100 টাকা, আপনার দায় 100 টাকার বেশি হইতে পারে, এটা হচ্ছে অসীম দায়। সসীম দায় মানে হচ্ছে আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, আপনার দায় এই 100 টাকা পর্যন্ত লকড। আপনি যতটুকু মূল্যে শেয়ার কিনছেন আপনার দায়টা ওই মূল্য পর্যন্তই থাকবে। আপনি এর চেয়ে বেশি, কোম্পানি যদি 2000 কোটি টাকাও দায় থাকে আপনার দেখার বিষয় না। আপনি 100 টাকা শেয়ার কিনছেন, আপনার দায় 100 টাকা পর্যন্তই। এটাকে বলা হয় সীমাবদ্ধ দায়। তো কোম্পানি সাধারণত সীমাবদ্ধ দায়টাই ফলো করে। এরপর সিলমোহর, আমরা সাধারণত এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের সিগনেচার করি, হ্যান করি, ত্যান করি, এরকম সিগনেচার করে দিই। কিন্তু কোম্পানিতে যেহেতু একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সে তাকে আপনাকে সিল ব্যবহার করতে হবে কোম্পানির নামে, এটা নিয়ম। এই জন্য বলা হয় সাধারণ সিলমোহর। সিলমোহর ব্যতীত কোম্পানি কোনো নোটিশ বা কোনো দলিল ভ্যালিড না। শেয়ারের হস্তান্তর যোগ্যতা, তার মানে কোম্পানির শেয়ার আপনি ইজিলি হস্তান্তর করতে পারবেন না এইসব বিষয় নিয়ে। অগ্রাধিকার শেয়ার হইতে পারে, সাধারণ শেয়ার হইতে পারে, এরপর আপনার অনেক মানে যে সকল শেয়ারগুলো আমরা হস্তান্তর করতে পারি না, অহস্তান্তর যে সকল শেয়ারগুলো, এরকম হইতে পারে। ইউজুয়ালি আমরা শেয়ার হস্তান্তর করতে পারি সাধারণ শেয়ারের ক্ষেত্রে। এবং মূলধন ও শেয়ারের ভিন্নতা, তার মানে আপনি মূলধন আছে আপনার কোনো কোম্পানিতে 100 টাকার মূলধন, আপনি শেয়ার ইস্যু করছেন 50 টাকার, তার মানে 50 টাকা মূলধনের জন্য আপনি শেয়ার ইস্যু করছেন। তার মানে আপনার কোম্পানিতে যে ক্যাপিটাল আছে এবং আপনি যে টাকার জন্য শেয়ার ইস্যু করতেছেন, দুইটা সেম নাও হইতে পারে। এটাও একটা বড় এখানে ভিন্ন থাকবে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এইটা মানে অনেকেই বোঝেন না বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থাপনা কি মনে করতে পারেন, ভাইয়া তাহলে কি সবই গণতান্ত্রিক, সবার মতামত নিবে? ওয়ান সেন্স ইট ইজ রাইট, বাট গণতান্ত্রিক ব্যবস্থাপনা হচ্ছে এক মালিকানা ব্যবসায় কি হচ্ছে, মালিক যে সেই ব্যবসা পরিচালনা করতেছে। অংশীদারি ব্যবসায় কি হয়, 3-4 জন মালিক তারাই ঘুরে ফিরে ব্যবসা পরিচালনা করে। কিন্তু কোম্পানিতে আপনার মালিক যারা থাকে, সেই শেয়ারের মালিকগণ আপনার মানে একটা নির্বাচন দেয়, সেই নির্বাচন করার মাধ্যমে তারা একটা প্যানেল চুজ করে বা পরিচালক চুজ করে যারা ব্যবসাটা পরিচালনা করবে। সো দেখা যাচ্ছে একটা গণতান্ত্রিক মনোভাব সবার মধ্যে থাকে যে ভাই আমার ওই লোকটাকে পছন্দ না, আমি এই লোকটাকে ভোট দিয়ে, এই লোকটা সৎ, এই লোকটাকে ভোট দিয়ে ব্যবসা পরিচালনায় আনতেছি। সো এই যে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস, এইটা আমার মানে আমার কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে হয়ে থাকে। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এবার বিলোপ সাধন মানে হচ্ছে
যে একটা সার্টেন লেভেল পর, তার মানে কোন একটা কাহিনী টাহিনী হয়ে, এটা আমরা পড়বো সামনে, কোন একটা ঝামেলা টামেলা হইলে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যবসাটা কিভাবে বন্ধ হইতে পারে? ভাইয়া আপনি তো ভুল বলতেছেন, আপনি তো ফার্স্টেই বলছেন ভাইয়া চিরন্তন অস্তিত্বের, তাহলে ব্যবসা বন্ধ হবে কেন? কেন বন্ধ হবে এটাই হচ্ছে বিলোপ সাধনে আমরা আজকে ক্লাসে পড়বো। সো এইটুক বুঝতে আমি আশা করি কারো কোনো সমস্যা নাই। এখানে কিছু কোম্পানি গুরুত্ব দেওয়া আছে বৃহদায়তন ব্যবসায়, তার মানে বিগ স্কেল, বিগ বাজেটের, কোটি কোটি টাকার উপরে আপনার ব্যবসা যাচ্ছে। উত্তম বিনিয়োগ ক্ষেত্র, উত্তম বিনিয়োগ ক্ষেত্র কি? যে উত্তম বিনিয়োগ ক্ষেত্র হচ্ছে যে আপনার একটা বিনিয়োগ, আপনি চিন্তা করলেন যে আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি এই টাকাটা কো ইনভেস্ট করব। আপনি কোম্পানির শেয়ারে কিনে রাখতে পারেন, একটা উত্তম বিনিয়োগের ক্ষেত্র। এতে কি হবে? আপনি যেরকম লভ্যাংশ পাবেন, কোম্পানিও তার মূলধন পাচ্ছে, ইকোনমিও তার ব্যালেন্সটা ধরে রাখতে পারছে, ইকোনমিতে টাকা আসতেছে। এরপর ঝুঁকি বন্টনের সুযোগ। দেখা যাচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি কিন্তু আপনার পুরোটাই আপনার, পোর্টফোলিও করার কোনো সুযোগ নেই। কিন্তু কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে কি হচ্ছে? আপনি ঝুঁকিটা বন্টন করতে পারতেছেন, ঝুঁকিটা কম হচ্ছে আপনার। এতে কি হবে? আপনার এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দায় কি অসীম ছিল না? দায় কিন্তু অসীম ছিল, কিন্তু কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে দায় সসীম, মানে সীমাবদ্ধ। তার মানে এখানে আপনার ঝুঁকিটা একটু কম। এই যে ঝুঁকি বন্টনের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, একটা যখন কোনো কোম্পানি তৈরি হয়, চিন্তা করেন আজকে অ্যাপেক্সের কথা বলি, বাটার কথা বলি, কিংবা আজকে আপনি আড়ং-এর কথা বলেন, কিংবা আজকে আপনি গ্রামীণ ফোনের কথা বলেন, বা বড় বড় যেসব স্কেলের কোম্পানিগুলো আছে, দেখবেন হাজার হাজার মানুষ কাজ করতেছে। তো ইন এনি সেন্স আজকে গ্রামীণ ফোন বা আজকে আপনার আড়ং বন্ধ হয়ে গেল, তখন কি হবে জানেন? এই হাজার হাজার মানুষগুলা আনএমপ্লয়েড থেকে যাবে। তো এতে কি হবে? দেশে আপনার আনএমপ্লয়মেন্টের সংখ্যা বাড়তেছে না? তো কোম্পানি ব্যবসায় সাধারণত মানুষজনকে কর্মসংস্থান দিয়ে বেকারত্ব হ্রাসটা ঘটায়, এটা একটা ভালো গুরুত্বপূর্ণ দিক। আধুনিক প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার। আধুনিক প্রযুক্তি মানে হচ্ছে, যেহেতু ভাইয়া কোম্পানি ব্যবসায় বাজেট বড়, বিশাল অঙ্কের একটা ব্যবসায়, সেহেতু কি হচ্ছে আমার এখানে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। আমি যেমন কোন একটা ছোট কোম্পানি, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আপনি বকেয়া বা ইয়েতে হিসাব কেমনে রাখেন? নগদ আপনি খাতায় লিখে রাখেন, নগদ নিচে বাকি নিচে কত টাকা পান কার কাছ থেকে। কিন্তু কোম্পানিতে কি হয় দেখবেন, বিশাল বিশাল টেবিল, 10-20টা আপনার কম্পিউটার, তারা কম্পিউটারে এক্সেল হিসাব রাখতেছে। তার মানে তাদের কাছে যেহেতু ফান্ড আছে, টাকা আছে, তারা বেশি বেশি ফান্ড ইউজ করে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছে। সামাজিক দায়িত্ব পালন। কয়েকটা কোম্পানি যখন হচ্ছে, তখন সে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান দিচ্ছে, সে সমাজে অনেক কিছু স্পন্সর করতেছে। কোন দেখবেন অনেক কোম্পানি একটা মসজিদ তৈরি করে দিচ্ছে, বা কোনো কোম্পানি আপনার, যেমন আমি বলি আড়ং-এর কথা বলি, আড়ং কি করতেছে আপনার, যে এই যে দুধ করতেছে আপনার, বা পনির করতেছে, বাটার করতেছে, এগুলো কি মানুষজনের হেল্প হচ্ছে, মানুষজন এইগুলো খাইতে পাচ্ছে। তো এইগুলো আপনার একটা সামাজিক দায়িত্ব পালন। আবার যদি আমি বলি গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন মানুষকে সেবা দিচ্ছে, মানুষজন তার কাছ থেকে সেবা পাচ্ছে, এটাও একটা সামাজিক দায়িত্ব পালন। আবার যদি আমি বলি যে ইয়েতে প্রাণ, বা হ্যাঁ প্রাণের কথা বলি, প্রাণ কি এত এত পণ্য তৈরি করতেছে, মানুষজনকে দিচ্ছে, মানুষজন সেই পণ্যগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে, এটাও সামাজিক দায়িত্ব পালন। এবার আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। আজকে আপনি যান, আজকে আপনি মনে করেন ভালো হোক খারাপ হোক বাংলাদেশের প্রেক্ষিতে আমি জানি না, বাট আজকে দেখবেন ইনসেপ্টা বলেন, স্কয়ার বলেন, কিংবা আজকে যদি আপনি প্রাণের কথা বলেন, আজকে যদি আপনি আড়ং-এর কথা বলেন, কিংবা আজকে যদি আপনি মনে করেন এরকম এই সকল প্রতিষ্ঠান, দেখবেন বিশ্বে অনেক জায়গায় মানুষজন চিনে। কিংবা আজকে যদি আমাদের গার্মেন্টস প্রোডাক্টের কথা বলি, হামিম গ্রুপ, হামিম গ্রুপের নাম দেখবেন যে সবাই কম বেশি বাইরের দেশেও জানে, তারা বাইরে এক্সপোর্ট করে কাপড়। তো এই ধরনের কি আন্তর্জাতিক সম্পর্ক একটা প্রতিষ্ঠা হয় আমাদের দেশের সাথে ওই দেশের। একটা উদাহরণ বলি আপনাদেরকে, যে মুকেশ আম্বানির ছেলেটা যখন বিয়ে হয়, সেই বিয়েতে আমরা দেখছি যে অনেক বড় বড় সুপারস্টার, অনেক বড় বড় মানুষজন, মার্ক জুকারবার্গ সবাই আসছে। তো আমরা সবাই বলি না যে আরে এরা কি করলো, এদের এত, মুকেশ আম্বানি এত টাকা খরচ করলো, এদের ডাকানো দরকার ছিল না, সিম্পল ওয়েডিং করলেই হইতো। আসলে জিনিসটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা। সে কিন্তু টাকাটা খরচ করে নেই মুকেশ আম্বানি, আজকে মার্ক জুকারবার্গ হোক বা আজকে এত বড় বড় সেলিব্রিটি বাইরে থেকে এনে, সে টাকাটা ইনভেস্ট করছে তাদের পিছনে। ইনভেস্ট করছে কেন? যে আজকে আমি মার্ক জুকারবার্গকে যখন বাংলাদেশে, মনে করেন আমার বিয়ে হচ্ছে, হ্যাঁ আপনাদের বুলুল ভাই বিয়ে হচ্ছে, আমি মার্ক জুকারবার্গকে বাংলাদেশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার ওয়েডিংয়ে সুন্দর মতো আগে খরচপাতি করায় আবার তাকে পাঠাই দিলাম, আমার নিজের টাকায় সব হচ্ছে। তো এতে অনেকে বলবে যে ভাই আপনি খরচ করছেন, না আমি এতে ইনভেস্ট করছি। ইনভেস্টমেন্ট কিসের ইনভেস্টমেন্ট? আজকে যখন আমি মার্ক জুকারবার্গকে আমার বিয়েতে বাংলাদেশে নিয়ে আসছি, তাকে দেখাচ্ছি দেখো
আমাদের বাংলাদেশি স্কোপ আছে, বাংলাদেশেও ফান্ড আছে, বাংলাদেশেও অনেক মানুষজন কাজ করতে আগ্রহী। তুমি আমাদের দেশে আসো, আমাদের দেশে ইনভেস্ট করো, আমাদের দেশে তুমি ফেসবুক নিয়ে কাজ করো। মুকেশ আম্বানি সেই একই কাজটাই করছে, সে টাকা খরচ করে নাই, সে একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিল্ড করছে বাহিরের সাথে, যাতে ওই মানুষগুলোও যাতে ইন দ্য ফিউচার কোথাও ইনভেস্টমেন্ট করতে হইলে সবার আগে চিন্তা রাখে, আরে আমাকে তো মুকেশ দাওয়াত দিছিল তার ছেলের বিয়েতে, আমি ইন্ডিয়া ইনভেস্ট করি। এইটা হচ্ছে একটা পলিসি। সাধারণত বড় বড় যারা কোম্পানি বা যারা বড় বড় ব্যবসায়ী দেখবেন, এটা খুব বড় একটা পলিসি। তারা খরচ করে না, তারা ইনভেস্টমেন্ট করে যাতে ফিউচার এখান থেকে একটা বেনিফিট পায়। তো এতে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। এরপর হচ্ছে ব্যবস্থাপনা পেশার উন্নয়ন, তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট যে একটা প্রফেশন, এটাও আমরা আপনার কোম্পানিতে খুব সুন্দর ব্যবস্থাপকদেরকে দেখে তাদের কাজকর্ম করে আমরা এটা বুঝতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। মুকেশ আম্বানি বিয়ে টিয়েতে আমরা খাওয়া দাওয়া করে আসলাম, আর জাস্ট কিডিং। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? এনিওয়ান? অপু, বিয়ে দাওয়াত দিতে হবে, ইনভেস্টমেন্ট নাকি খরচ কোনটা? বিয়ের দাওয়াত ইনশাল্লাহ। ভাইয়া যদি বিয়ে শাদী করে কোনোদিন, তাহলে ইনশাল্লাহ বিয়ের দাওয়াত। আমি অবভিয়াসলি চিন্তা করি আমার বিয়ে শাদীতে আমার রিলেটিভসের চেয়ে আমার স্টুডেন্টরা বেশি প্রায়োরিটি পাবে। এর আমি অনেক আগে থেকে চিন্তা করে রাখছি। আমি স্টুডেন্টরা অলওয়েজ বেশি তারা প্রায়োরিটি বা ম্যাক্সিমাম চেষ্টা করবো আমার যতটা স্টুডেন্ট আমি রিচ করতে পারি ইনশাল্লাহ। অপু, মাহিম জি ওকে, মাহিমও দাওয়াত পেয়ে যাবে ভাইয়া, প্যারা নেই। ওকে, তো যেহেতু আমাদের গুরুত্বটা শেষ, আমরা এখন যাচ্ছি নেক্সট পেজে। কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ, একটু চোখ বুলান আগে সবাই, একটু চোখ বুলান, দেখেন এইটুক বুঝতে কারো কোন, একটু পুরোটা চোখ বুলান। কোম্পানি সংগঠনের যে এই পুরাটাতে চোখ বুলান সবাই আগে। আচ্ছা, কোম্পানি সংগঠনের যদি আমি শ্রেণী বিভাগটা পড়ি, প্রথমে হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। প্রথমে কি? সনদপ্রাপ্ত কোম্পানি। 2 নম্বর কি? সংবিধিবদ্ধ কোম্পানি। 3 নম্বর কি? নিবন্ধিত কোম্পানি। 4 নম্বর হচ্ছে অন্যান্য কোম্পানি। ভাইয়া এত ডিটেলসে পড়ার কিছু নাই, এখান থেকে এত প্রশ্ন আসবে না। সিম্পল ওয়েতে পুরোটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন, সনদপ্রাপ্ত কোম্পানি কোনগুলা? সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে সাধারণত রাজা বাদশাহ যে আমলটায় ছিল বা রাজা রানী, তাদের একটা বিশেষ আদেশ বলে বা তাদের একটা বিশেষ আইন অনুযায়ী যখন আমি কোন একটা কোম্পানি গঠন হয়ে যেত, যেরকম ব্রিটিশে মানে আপনার ব্রিটেনে বা আপনাদের ইংল্যান্ডে যখন আপনার একটা রাজা, সেই রাজা চাচ্ছে যে একটা কোম্পানি দাঁড়ায় করাইতে তার নামে, সেই রাজা যখন লিখিত দিয়ে দিবে যে হ্যাঁ আমার নামে একটা কোম্পানি হবে, এই যে রাজার একটা যে একটা বিশেষ ক্ষমতা, এই বিশেষ ক্ষমতা যখন সে প্রয়োগ কইরা একটা যখন কোনো কোম্পানি তৈরি করতেছে, সেটাকে বলা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি কি? সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে সাধারণত যখন দেশের আইনসভায় অথবা রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে, রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে। ম্যাক্সিমাম এই জায়গাটা ভুল করেন, সংবিধিবদ্ধ মনে করেন যে ভাইয়া রাষ্ট্রপতি আদেশ বলে, না, দেশের আইনসভায় পাস হইতে পারে। এটা দেশের একটা আইনসভায় বললো যে ম্যাক্সিমাম ভোট দিল যে হ্যাঁ বুলবুল কোম্পানি লিমিটেড নামে একটা কোনো কোম্পানি হবে, তো এটাও কিন্তু পাস হবে। আবার রাষ্ট্রপতি সেও চাইলো যে হ্যাঁ বুলবুল আমার ছোট ভাই, বুলবুলের নামে আমি একটা কোনো কোম্পানি দাঁড় করাই দিচ্ছি। এই যে রাষ্ট্রপতি বিশেষ আদেশ বলে কিংবা দেশের আইনসভায় পাস হয়েছে বা দেশের আইনসভায় পাস হয়ে কোনো কোম্পানি যখন কোনো প্রতিষ্ঠা হচ্ছে, সেটাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। সনদপ্রাপ্ত কোনটা? রাজাদের আদেশ বলে। আর সংবিধিবদ্ধ কোনটা? দেশের আইনসভায় বা রাষ্ট্রপতি আদেশ বলে। এইটুকু মাথায় রাখবেন। আমরা যেটা নিয়ে মূলত কাজ করি বা যেটা নিয়ে আমরা মূলত পড়তেছি, সেটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি আবার অন্যান্য কোম্পানি আছে, সেটা পড়বো। নিবন্ধিত কোম্পানি আবার 2 প্রকার, একটা হচ্ছে সীমিত দায় সম্পন্ন আর একটা হচ্ছে সীমাহীন দায় সম্পন্ন।
সীমাহীন দায় সম্পন্ন মানে হচ্ছে যেই কোম্পানিতে দায়ের কোনো লিমিটেশনস নাই। আর সীমাহীন মানে হচ্ছে যেই কোম্পানিতে সীমাবদ্ধ, যে কোম্পানিতে শেয়ারের মূল্য দ্বারা আপনার দায়টা সীমিত করে দেওয়া, এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ কোম্পানি। আর সীমাহীন দায় সম্পন্ন মানে হচ্ছে যে কোম্পানিতে দায়ের কোনো লিমিটেশনস নাই। এটার মূলত কোনো কার্যকারিতা আমাদের দেশে এখন নাই বা কোথাও ইউজুয়ালি নাই। আমাদের যা কাজ হয় সেটা হচ্ছে সীমিত দায় কোম্পানি নিয়ে। সীমিত দায় মানে হচ্ছে যে কোম্পানিতে দায়, মানুষের দায় বা শেয়ার হোল্ডারদের দায় তার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এই সীমিত দায় আপনার মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, আর একটা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধটা কি শুনেন। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ মানে হচ্ছে আমি যখন শেয়ার করছি, আমি যখন মনে করেন একটা কোনো কোম্পানিতে আমার দায় কতটুকু, যতটুকু আমার শেয়ার আছে ততটুকু আমার শেয়ারের মূল্য অনুযায়ী আমার দায়টা হচ্ছে। কিন্তু এই মূল্য অনুযায়ী দায় নেওয়ার পরও যখন আমি এক্সট্রা প্রতিশ্রুতি বা লিখিত কোনো প্রতিশ্রুতি কথা দিয়ে আমি যখন এক্সট্রা দায় নিচ্ছি, সেটাই হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায়। যেরকম এটা একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, আপনি শেয়ারের সংখ্যা 100, তার মানে আপনি 100 টাকার দায় নিছেন। আর আপনি আপনার পার্টনারকে দিছেন যে ভাইয়া আমি তোমার সাথে 50 টাকা শেয়ার আরো নিচ্ছি, এটা তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম, তোমার যতটুকু শেয়ার হবে সেই শেয়ারে 50 টাকা আমি নিচ্ছি। এই যে 50 টাকা, তাহলে টোটাল আপনার দায় কত হইলো? 150 টাকার। এই 100 টাকা হচ্ছে শেয়ারের দ্বারা নিছেন। আর যখন শেয়ারের নেওয়ার পাশাপাশি আপনি প্রতিশ্রুতি দ্বারা নিবেন, তখন আপনাকে এটাকে বলা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি। আর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ মানে হচ্ছে ভাইয়া কোনো প্রতিশ্রুতি, কোনো কথাবার্তা কিচ্ছু নেই, আই ডোন্ট নো ইউ, মুড়ি খাও। তোমার শুধুমাত্র 100 টাকার শেয়ার, এই 100 টাকা দায়টাই আমি নিব, এইটা হচ্ছে আমার শেয়ার সংখ্যা দ্বারা সীমিত দায় কোম্পানি। এইটুক আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। এইটুকে যাওয়ার পর আমি একটু নিচে যাচ্ছি। তাহলে আমি মূলত এইটা নিয়ে আমাদের দেশে বা কোথাও ইউজুয়ালি আমাদের এইটা নিয়ে কোনো কথাবার্তা তেমন হয় না, এটা তেমন প্রচলন নেই, এটা বাদ, এটা বাদ। আমাদের মূল কথাবার্তা হবে শেয়ার সংখ্যা দ্বারা। কারণ এখন উই অল বিলিভ যে ভাইয়া শেয়ারই সব, বা শেয়ার দ্বারাই আমার সব কাজ করতে হবে। আমি তোমার সাথে প্রতিশ্রুতি এগুলো মানুষজন ভণ্ড হয়ে গেছে, এগুলো এখন বিশ্বাস করে না, এখন শেয়ার সংখ্যা দ্বারাই করতে হবে। তো শেয়ার সংখ্যা দ্বারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, একটা হচ্ছে পাবলিক কোম্পানি লিমিটেড। পাবলিক কোম্পানি লিমিটেড আবার দুই প্রকার, সরকারি কোম্পানি, একটা হচ্ছে বেসরকারি কোম্পানি। এবার কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, ফার্স্টে আসতেছি হচ্ছে যখন আমি শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কি পড়লাম, পাবলিক লিমিটেড, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। প্রথমেই কথা বলছি পাবলিক লিমিটেড দ্বারা। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কথা বলবো প্রথমে। পাবলিক লিমিটেডের প্রথম খাতায় নোট করে রাখবেন, প্রথম হচ্ছে সদস্য সংখ্যা। পাবলিক লিমিটেডের সদস্য সংখ্যা আমার হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন 7 জন থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাইলে আমার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমার কি হচ্ছে, সদস্য সংখ্যা কত হচ্ছে, যে সর্বনিম্ন 7 জন থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তার মানে আমার লোয়েস্ট থাকবে 7 জন, ম্যাক্সিমাম কত হবে, আমার শেয়ারের সংখ্যা যত, শেয়ার যদি 10 কোটিও সারা যায় শেয়ারের সংখ্যা, মানুষ 10 কোটি আমার সদস্য সংখ্যা। আচ্ছা, 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার ইয়েতে দাঁড়ান,
2 নম্বর বিষয়টা হবে আমার প্রাইভেট কোম্পানিকে নিয়ে বলি, তাহলে আপনাদের কম্পারিজন করতে ইজি হবে। প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানিতে আপনার সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, এটা লকড, তার মানে এটা ফিক্স। আমরা পাবলিকের ক্ষেত্রে কি দেখতেছি, পাবলিকের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 7 জন থেকে সর্বোচ্চ হচ্ছে কত, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রাইভেটের ক্ষেত্রে কেন 2 থেকে 50 জন, কেন আমার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ না? সিম্পল, প্রাইভেটে আমি শেয়ার ইস্যু করতে পারবো না বাইরে। প্রাইভেটে আমার এখানে যে মানুষজন থাকবে, প্রাইভেটে আমার এইখানে যে মানুষজন থাকবে, এই মানুষজনকে নিয়ে আমার সব কাজ করতে হবে। 2 থেকে 50 জন, এই 2 থেকে 50 জনের যেই সদস্য থাকবে তার বাইরে গিয়ে আমি কোনো পার্সনকে আনতে পারবো না আমার কোনো কোম্পানিতে। দ্যাট ইজ ওয়াই আমার প্রাইভেট কোম্পানিতে সদস্য সংখ্যা ফিক্সড। তার মানে শেয়ারও যদি তার বিক্রি করতে হয় প্রাইভেট কোম্পানিতে, তাকে বাইরে গিয়ে সে বিক্রি করতে পারবে না, তা বিক্রি করতে হবে এই 2 থেকে 50 জনের মধ্যে যারা আছে তাদের কাছেই। এইটা হচ্ছে প্রাইভেট কোম্পানির সবচেয়ে বড় একটা ঝামেলা। কিন্তু পাবলিকের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নাই, ভাই তুমি যার কাছে তার কাছে মন চায় সেল করে দাও, আই ডোন্ট কেয়ার। এইটা এরপর আসি হচ্ছে আপনার পাবলিকের কিছু ক্লাসিফিকেশনস, যেটা আমরা এখানে দেখছি যে পাবলিক লিমিটেড কোম্পানি আবার কয়েক প্রকার আছে, সরকারি, বেসরকারি, হোল্ডিং এবং সাবসিডিয়ারি। সো পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সরকারি কোম্পানি কারা? সরকারি কোম্পানি মনে রাখবেন যে সকল কোম্পানির 51% বা তার চেয়ে বেশি শেয়ার সরকার হোল্ড করতেছে। সরকারি কোম্পানি কারা? যারা মূলত আপনার 51 বা তার চেয়ে বেশি শেয়ার যদি সরকার হোল্ড করে, সেটা হচ্ছে সরকারি কোম্পানি বলবো আমরা। মূলত আমাদের দেশে যে সকল সরকারি ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংক, সেগুলোকে আমি সরকারি কোম্পানি বলতে পারি। তাহলে যদি 51% বা তার চেয়ে বেশি যদি সরকারের কাছে থাকে, বাকিগুলো কার কাছে থাকবে? পাবলিকের কাছে থাকবে, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু মেজরিটি, তার মানে 51% বা তার চেয়ে বেশি পার্সেন্ট কে হোল্ড করতেছে? সরকার হোল্ড করবে, তাকে বলা হবে সরকারি কোম্পানি। এবং এটার পরিচালন, গঠন, নিয়ন্ত্রণ সব হচ্ছে সরকারের হাতে। বেসরকারি কোম্পানির ক্ষেত্রে 51% বা তার চেয়ে বেশি আপনার হ্যান্ডেল করবে হচ্ছে পাবলিক বা জনগণ, পাবলিক বা জনগণ। দ্যাট ইজ ওয়াই একে আমরা বেসরকারি কোম্পানি বলতেছি। তার মানে হচ্ছে আমাদের যে সকল কোম্পানির ক্ষেত্রে 51% বা তার চেয়ে বেশি শেয়ার আমরা জনগণ কিনতেছে, সেটাকে বলবো হচ্ছে বেসরকারি। এবং এই বেসরকারি মূলত আমরা ইউজুয়ালি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা পড়ি। আর যেগুলো সরকারি প্রতিষ্ঠান, ওগুলো মূলত আমরা সরকারি কোম্পানি নামেই পরিচিত। তাহলে দুই জিনিস মনে রাখবো, সরকারি কোম্পানির ক্ষেত্রে 51% বা তার চেয়ে বেশি শেয়ার কার হাতে? সরকারের হাতে। আর বেসরকারি কোম্পানির ক্ষেত্রে 51% বা তার চেয়ে বেশি শেয়ার কার কাছে? জনগণ বা পাবলিকের কাছে। এবার পড়বো হচ্ছে হোল্ডিং আর সাবসিডিয়ারি, দুইটা একসাথে পড়াবো। আপাতত আমাকে একটু বলেন, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বিয়ে দাওয়াত দিব। জুম করেন ভাই, প্যারা নেই। আপনি ইয়েতে যাবো আপনার বিয়েতে। ওকে তাসির, আমার বিয়েতে আইসেন। জয় বাংলা। হিমেল ফেসবুক কিন্তু একদম রেস্ট্রিক্ট করে দিব, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ভাইয়া কালকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার এক্সাম, তাই আজকে ক্লাসটা করতে পারছি না। কোনো প্যারা নেই, অ্যাকাউন্টিং পড়ো। হিমেল তানভীর হক নিহান, তোমার আমার ঠিকানা বুলবুল ভাই রাঙিনা। ভাই তুই কি ছিলি? এই যে কি জানি বলে, ওই যে যখন ছাত্রলীগের মিছিল পেলিত, আমি শিওর মাইকটা তোরাতে থাকতো। এই সকল ইয়েতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমিন, চ্যাপ্টার ক্লিয়ার। ওকে না ভাই, সবাই প্লাস। তোমার আমার ঠিকানা বুলবুল ভাই রাঙিনা, সাবাস, মানে তোরাই পারবি। আচ্ছা, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখেন,
হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কারা মূলত কি? মনে করেন একটা কোনো কোম্পানি, মনে করেন সাপোজ আপনার বুলবুল লিমিটেড কোম্পানি। সো বুলবুল লিমিটেড কোম্পানি, বুলবুল লিমিটেড যা বলা যাবে না, তাইলে একটু হয়ে যায়। আচ্ছা, দুইটা কোম্পানি যান, এ বি কোম্পানি, এ একটা কোম্পানি, বি আর একটা কোম্পানি। সো এ কোম্পানি আপনার দেউলিয়া হওয়ার পথে, এ কোম্পানি সে কোনোভাবেই আর ম্যানেজ করতে পারতেছে না। সো বি কোম্পানি যখন আপনার এ কোম্পানিকে টেক ওভার করতেছে, তার মানে এ কোম্পানির শেয়ারগুলো কিনে নিচ্ছে, তখন বি কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানি আর এ কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তার মানে হচ্ছে দুইটা কোম্পানির মধ্যে যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানি ম্যাক্সিমাম শেয়ার 51% বা তার চেয়ে বেশি শেয়ার যদি সে কিনে ফেলে, তাহলে যে কিনছে বা যে মেইন দুই কোম্পানির মধ্যে যে মেইন ক্ষমতা হোল্ড করতেছে তাকে বলবো হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর তার নিজে যে থাকতেছে, তার মানে যে দেউলিয়া হওয়ার পথে তাকে কোনো মতো বাঁচানো হয়েছে, এরকম যে এ কোম্পানির কথা বললাম, এ কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে মেইন মালিক হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে ওকে ওই কোম্পানি আদলে বা ওই কোম্পানি আন্ডারে আমি জীবন কাটায় দিচ্ছি। তো হোল্ডিং আর সাবসিডিয়ারি কোম্পানি আমি আশা করি ক্লিয়ার। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা আল্লাহর রহমতে নাই। মিরা আজকে কি চ্যাপ্টার শেষ করবেন? হ্যাঁ, আজকে ইনশাল্লাহ গুরু চ্যাপ্টারের যে সকল জায়গা থেকে এমসিকিউ বা সিকিউ কোশ্চেন্স গুলো আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ডু ইউ নো যে ভাইয়া কিভাবে শেষ করবেন এত দ্রুত? ক্লাসে থাকো না, এরপর দেখো কেমনে শেষ হয়। নিহান ভাই, আমি আপনার পিছিয়ে থাকতাম। নিহান শুনো, তোমার একটা কথা বলি। তুমি, আমি আই ডোন্ট নো ইউ, বাট তুমি হচ্ছে সেই লেভেলে একজন পাপি যে ওই যে কি জানি দল পরিবর্তন না, কি পাপি জানি বলে, কে দাঁড়াও, এই ধরনের পাপির একটা নাম আছে, আমি ভুলে গেছি। কেউ মানে যারা খুব দ্রুত রং পরিবর্তন করে ফেলে, কি পাপি বলে এদেরকে? না থাক, গিরগিটি বলা যাবে না, বাট তুমি হচ্ছে ওইটা, তুমি আগে ছাত্রলীগ ছিলা, এখন তুমি যা মন চায় করতেছো, এইসব বয়ান দিতে শোনে এখানে। তাহসিন ক্লিয়ার ভাইয়া? ওকে, গুড। তাইলে এইটুকু পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার। কোম্পানি সংগঠন গঠন প্রণালী, গঠন প্রণালী আমরা ম্যাক্সিমাম স্কিপ করি, বাট গঠন প্রণালী সম্পর্কে আমি এই চারটা আইটেমে মুখস্থ রাখবো ভাইয়া, এই চারটা আইটেম মুখস্থ রাখতে হবে। গঠন প্রণালী নিয়ে অনেক সময় একটা সিকিউ আসা পড়ে। সো গঠন প্রণালী যে চারটা ধাপ: উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে, কার্যারম্ভে অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে। এবার এই চারটা নিয়ে আমি 1 মিনিট একটা কথা শেষ করব। প্রথম, উদ্যোগ গ্রহণ পর্যায়ে মানে হচ্ছে যখন কোনো কোম্পানি কয়েকজন বন্ধু বান্ধব বা কয়েকজন মানুষ মিলে তারা একটা উদ্যোগ গ্রহণ করে, উদ্যোগ গ্রহণ করে কোম্পানিটা তারা শুরু করে, সেটাকে বলা হয় উদ্যোগ গ্রহণ পর্যায়ে, যেটাকে আমরা বলি, যাদেরকে বলি প্রবর্তক বা উদ্যোক্তা। সেকেন্ড হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, তার মানে আপনি একটা কোম্পানি তৈরি করতেছেন, সেই কোম্পানির নাম কি, ঠিকানা, মূলধন কত, দায় কত, কোম্পানি কই কি করবে, কোম্পানির কাজ কি হবে, এই যে একটা দলিল, যে কোম্পানি অ্যাক্টিভিটিস গুলা বা কোম্পানি একটা সার্টিফিকেট বা কোম্পানির একটা পরিচিতি, এটাই হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে কি, দলিলপত্র তৈরি করার পর আপনি কি করতেছেন, একজন নিবন্ধকের কাছে গিয়ে দলিলপত্রগুলো জমা দিচ্ছেন, জমা দিয়ে বলতেছেন আপনি আমার এই সার্টিফিকেট বা এইগুলো দেখেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি আমাকে, আমি একটা রেজিস্টার করে নিচ্ছি, এই রেজিস্ট্রেশন অনুযায়ী আমার কোম্পানি বাকি জীবন চালাবে, এটাকে বলা হয় নিবন্ধন পর্যায়। আর কার্যারম্ভে অনুমতিপত্র সংগ্রহ, তার মানে নিবন্ধন হওয়ার পরও একটা ভেরিফিকেশন থাকে যে আপনি কাজটা কি শুরু করতে পারবেন আর পারবেন না। যদি আপনার কোম্পানি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস করবে বা আপনার কোনো কোম্পানি গঠনে কোনো সমস্যা আছে বা আপনার কোম্পানির উদ্দেশ্য নিয়ে কোনো ঝামেলা আছে, আপনি কার্যারম্ভে অনুমতিপত্র পাবেন না। আর কার্যারম্ভে অনুমতিপত্র না পেলে আপনি কাজ শুরু করতে পারবেন না। কার্যরম্ভের অনুমতিপত্র মানে কাজ শুরু করার অনুমতিপত্র, যদি আপনি এই পত্রটা না পান আপনি কাজ শুরু করতে পারবেন না। আপনি যতই উদ্যোগ নেন, যতই দলিলপত্র সংগ্রহ করেন, যতই নিবন্ধকের কাছে নিয়ে আসেন। সো দলিলপত্রতে আমরা দুইটা জিনিস মাথায় রাখবেন। দলিলপত্র সাধারণত দুইটা ভাগ থাকে। এক নম্বর হচ্ছে স্মারকলিপি, এক নম্বর কি
স্মারকলিপি। 2 নম্বর হচ্ছে পরিমেল নিয়মাবলী। আপনি জানি এটা নাম শুনছেন, কিন্তু এটা কার আন্ডারে ছিল জানতেন না, আজকে জেনে গেলেন যে দলিলপত্র, আমার যে কোম্পানির অ্যাকচুয়াল দলিলপত্র এটা হচ্ছে দুইটা, এক হচ্ছে স্মারকলিপি, দুই হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী। এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার কার্যারম্ভে অনুমতিপত্র। কার্যারম্ভের অনুমতিপত্র। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেক নেই, 2-3 মিনিট পর আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। আপনার এই ফাঁকে এগুলো তুলে ফেলেন সবাই, আর কারো কোনো সমস্যা থাকলে সেগুলো আস্তে ধীরে লিখে ফেলেন। আজানটা শেষ হলে আমরা ক্লাস শুরু করতেছি আবার। আচ্ছা, শেষ, তাহলে আমরা শুরু করি। দলিলপত্র কি ছিল? 2 প্রকার দলিল, একটা হচ্ছে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। আর কার্যারম্ভে অনুমতি ক্ষেত্রে 2টা কথা মনে রাখবেন। 1 নাম্বার পাবলিক লিমিটেড এক নম্বর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এটা দরকার হয়। অর্থাৎ কোন কোম্পানি যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে তার কার্যারম্ভে অনুমতিপত্র দরকার হয়। কিন্তু যদি কোনো কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তার জন্য কার্যারম্ভে অনুমতিপত্র দরকার হয় না। অর্থাৎ কার্যারম্ভে অনুমতিপত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিরই দরকার হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভে অনুমতিপত্র দরকার হয় না। সে আপনার নিবন্ধন শেষ করার পরই আপনার কাজ শুরু করে দিতে পারবে। তার মানে এই 3টা ধাপ হচ্ছে প্রাইভেটের জন্য, প্রাইভেট কোম্পানির জন্য, আর এই 4টাই হচ্ছে পাবলিকের জন্য। এইটুকু মাথায় রাখবেন, 4টাই হচ্ছে পাবলিকের জন্য। আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা নাই। সবাই একটু কমেন্ট করে জানান তো, দ্রুত দ্রুত দ্রুত। রাজনা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলাম জাস্ট ভাইয়া, তুমি আসছো, খুব উপকার হইলো। ক্লাস করো, ভালো লাগবে। অর্পিতা দাস, ক্লিয়ার ভাইয়া। অর্পিতা, থ্যাংক ইউ। এরপর নাকি আসি, ওকে। সবাই একটু দ্রুত নিজেদের টাইম লাইনে আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ার করে দেন এবং
শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনি যেরকম নিজে ভালো রেজাল্ট করতে পারবেন, আপনার বন্ধুদেরও ভালো রেজাল্ট করার ব্যবস্থা করে দেন। আচ্ছা, এইটুক যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি সামনে আগাচ্ছি। ওকে, শেয়ার করলে কি গিফট পাবো ভাইয়া? নজরুল ইসলাম ভুইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাইসা জানাতুল রাইসা, শেয়ার করলে কি গিফট পাবো? রাইসা যদি শেয়ার করেন গিফট পাবেন ইনশাল্লাহ, এবং যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুত আপনি গিফট পাবেন। অ্যান্ড গিফট কি, গিফট তো বলা যাবে না, গিফট তো গিফটই, তাই শেয়ার করে দিয়ে জানান। হ্যাঁ, আপনাদেরও পড়াবো, পড়তে থাকেন আপনারা। ওকে, আমাদের এই গঠন প্রণালী নিয়ে কাজ শেষ। এবার আমরা যাব হচ্ছে যেই দলিলপত্রের দুইটা আইটেম আমরা পড়লাম। এক নম্বর কি ছিল? স্মারকলিপি। দুই নম্বর ছিল পরিবেশ নিয়মাবলী। এবার এই দুইটা দলিল নিয়ে আমরা একটু কথা বলবো। স্মারকলিপির অনেক তিনটা নাম আছে, এই তিনটা নাম বিসমিল্লাহ বইলা সবার আগে মুখস্থ করতে হবে, এটার কোনো ছাড় নাই। মানুষজন এই জিনিসগুলো ভুল করে। স্মারকলিপি, পরিমেল বন্ধ, সংঘ স্মারক, এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে ভাইয়া। এই তিনটা নামই তারা ব্যবহার করতে পারে। আপনাকে যে স্মারকলিপি বলবে পরীক্ষা হলে, এটা কোনো গ্যারান্টি নেই। আপনাকে স্মারকলিপিও বলতে পারে, আপনাকে পরিমেল বন্ধও বলতে পারে, আপনাকে সংঘ স্মারকও বলতে পারে। সো এই জিনিস একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, কোম্পানির মূল দলিল সনদ বা সংবিধান হচ্ছে এই স্মারকলিপি। তার মানে হচ্ছে একটা কোম্পানির মূল দলিল বা এটা কোনো কোম্পানি মেইন অবজেক্ট বা কোনো কোম্পানি একটা সনদ বা কোনো একটা কোম্পানির সংবিধান স্মারকলিপি বলা হয়। শেষ। দুই নম্বর বলছে গঠনতন্ত্র বলা হয়। গঠনতন্ত্র মানে কি? গঠনতন্ত্র মানে হচ্ছে একটা কোম্পানি কিভাবে গঠন করা হবে, একটা কোম্পানি কিভাবে গঠিত হবে, একটা কোম্পানি, এই জিনিসগুলা আপনার স্মারকলিপিতে লেখা থাকবে। তার মানে হচ্ছে এটাই আপনার গঠনতন্ত্র, যে একটা কোনো কোম্পানি এভাবে এভাবে তৈরি হচ্ছে, এটাই একটা স্মারকলিপি। এবং এটা কোম্পানির সাথে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারক। মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানুষজন এটা ভুল করে বেশি। মানুষজন মনে করে যে এই তৃতীয় পক্ষ সম্পর্ক নির্ধারক হচ্ছে পরিবেশ নিয়মাবলী। ভুল। তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারক হচ্ছে স্মারকলিপি। এটা জিনিসটা কি? তার মানে হচ্ছে এ কোম্পানি বি কোম্পানির সাথে তার সম্পর্ক কিরকম হবে, বন্ধুত্বপূর্ণ নাকি শত্রু, নাকি তারা দুজনে হেল্প করবে, সহযোগিতা করবে, নাকি এই যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির বা তৃতীয় পক্ষ, কোম্পানি হইতে পারে, ব্যক্তিও হইতে পারে, যে কেউ হইতে পারে, এই তৃতীয় পক্ষের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা লেখা থাকবে হচ্ছে স্মারকলিপিতে। যে একটা কোম্পানির সাথে সেই কোনো একটা এই ক্যাটাগরির কোম্পানির বা এই ধরনের কোম্পানির সম্পর্ক কিরকম হবে, এটা কই লেখা থাকবে? স্মারকলিপিতে। তাহলে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারক কে? স্মারকলিপি। কাজের সীমা নির্ধারণ করে। তার মানে হচ্ছে একটা কোম্পানি কাজ কতদূর যাবে, আমরা বলি না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে মোল্লা দৌড়ায় মসজিদ পর্যন্ত যেতে পারবে। ওই ভাষা অনুযায়ী আমাদের একটা কোম্পানি কাজ কতদূর পর্যন্ত যেতে পারবে সেটা আমার স্মারকলিপিতে লেখা থাকবে। স্মারকলিপির বাহিরে একটা কোম্পানি একটা চুল পরিমাণও নড়তে পারবে না, এটা হচ্ছে নিয়ম। তার মানে স্মারকলিপিতে যা লেখা থাকবে কোম্পানি তাই করতে হবে। এরপর স্মারকলিপির ধারা আছে। ধারা হচ্ছে টোটাল 6টা। কি কি? নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। নাম মানে হচ্ছে একটা কোম্পানির নাম কি হবে সেটা হচ্ছে এই স্মারকলিপিতে উল্লেখ থাকবে। ঠিকানা ধারা, তার মানে একটা কোম্পানির ঠিকানা কই হবে, সেটা কোথাও অবস্থান করবে, এটা স্মারকলিপিতে লেখা থাকবে। উদ্দেশ্য, একটা কোম্পানি কি উদ্দেশ্য নিয়ে ব্যবসা করবে, এই উদ্দেশ্যটাও স্মারকলিপিতে লেখা থাকবে। একটা কোম্পানির মূলধন কত হবে, অনুমোদিত মূলধন কত, ইস্যুকৃত মূলধন কত, এই জিনিসগুলোও আপনার স্মারকলিপিতে লেখা থাকতে হচ্ছে। দায়, একটা কোম্পানিতে দায় কিরকম হবে, কার দায় কতটুকু হবে, প্রবর্তকদের দায় কতটুকু, সাধারণ শেয়ারদের দায় কতটুকু, ইচ এন্ড এভরিথিং আমার
স্মারকলিপিতে লেখা থাকতে হবে। সম্মতি তার মানে এভরিওয়ান সম্মতি দিয়ে বা সবার সম্মতিক্রমেই আমার এই কোম্পানিটা তৈরি হচ্ছে কিনা এই জিনিসগুলো আমার এখানে লেখা থাকতে হবে। তাহলে স্মারকলিপির ধারা কয়টা? 6টা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। প্রশ্ন হচ্ছে, এটা অনেক বড়, এটা একটা শর্টকাট লিখে দিচ্ছি, দেখেন। এটা দিয়ে আপনারা এই পুরোটা মুখস্থ রাখতে পারবেন। আচ্ছা, এটা একটু পড়েন তো সবাই। এখানে কি বলছি? নাম ঠিকানা নিয়ে বুলবুল তার উদ্দেশ্য হাসিল করে টাকা নিয়ে সম্মতি জানিয়ে বোঝা বহন করলো। এখানে মানে কনসেপ্টটা হচ্ছে যে বুলবুল একজনের কাছ থেকে তার নাম ঠিকানা নিল, তার উদ্দেশ্য হাসিল করে নিল, হাসিল করে নিয়ে সে টাকা নিল তার কাছ থেকে, টাকা নিয়ে সে বোঝা বহন করে যেতে থাকলো। তাহলে এই একটা শর্ট ফর্ম। এই শর্ট ফর্মে দেখেন, নাম, ঠিকানা, উদ্দেশ্য, সম্মতি, টাকাকে আমরা মূলধন বুঝি। মূলধন, বোঝা মানে হচ্ছে দায়। আপনারা এভাবে মুখস্থ রাখতে পারেন। নাম, ঠিকানা, উদ্দেশ্য, এই ধারাগুলা আপনারা এই একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারেন। গল্পটা কি? নাম ঠিকানা নিয়ে বুলবুল তার উদ্দেশ্য হাসিল করে টাকা নিয়ে সম্মতি জানিয়ে বোঝা বহন করলো। তাহলে এখানে থেকে আমরা এই নাম, ঠিকানা, উদ্দেশ্য, টাকা তার মানে মূলধন, সম্মতি এবং দায় ধারাটা ইজিলি মুখস্থ করতে পারতেছি। ম্যানেজমেন্টে এইরকম 3টা জিনিস আপনারা পাবেন। 1 সাল, 2 ধারা, 3 আপনার বিভিন্ন পদক্ষেপ। সো এই 3টা জিনিস আপনাকে এইভাবে ছন্দের মাধ্যমে মুখস্থ রাখতে হবে ভাইয়া, কারণ এতগুলা ধারা বা এতগুলা নিয়ম, এতগুলা আইন আপনাদের ইজিলি মুখস্থ রাখাটা সম্ভব না। ইনশাল্লাহ আমরা এরকম খুব ছোট ছোট করে আপনাদেরকে বুঝাই দিব। ওকে, সো স্মারকলিপির ধারা কয়টা? 6টা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের দায়, সম্মতি। ওকে, এখন পড়বো হচ্ছে পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি। এটার একটা অপর নাম আছে, দেখেন ঝামেলাটা লাগবে কই। পরিমেল নিয়মাবলী অপর নাম কি? সংঘবিধি। আর স্মারকলিপির অপর নাম কি? সংঘ স্মারক। একটু মাথায় রেখেন ভাইয়া, এইগুলা কিন্তু উলট পালট করেন না, এইগুলো মাথায় রেখে একটু প্রপারলি আপনাদের কাজ করে যেতে হবে। পরিমেল নিয়মাবলীকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলা হয়। তার মানে স্মারকলিপির পর পরিমেল নিয়মাবলী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দলিল। এর মেইন কাজ কি দেখেন? অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং দৈনন্দিন কাজ পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুন, এই দুইটাই হচ্ছে এটার কাজ। তাহলে প্রথম কাজ কি দাঁড়াচ্ছে আমার? অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কিরকম হবে, তার মানে অভ্যন্তরীণ কাজগুলো কিরকম হবে। 2 নম্বর হচ্ছে দৈনন্দিন কাজ পরিচালনা করতে সে কি কি নিয়ম কানুন মেনটেন করবে, অর্থাৎ ভিতরের কাজ এবং কাজের রেগুলার মেইনটেনেন্স, নিয়ম কানুন, এই সমস্ত জিনিসগুলো আমার পরিমেল নিয়মাবলীতে লেখা থাকবে। তার মানে পরিমেল নিয়মাবলী কাজ করতেছে একটা কোম্পানিতে ভিতরের কাজগুলো কিভাবে করা যায় এইগুলো নিয়ে, আর স্মারকলিপি কাজ করতেছে একটা কোম্পানি গঠন নিয়ে। একটু মাথায় রাখবেন, পরিমেল নিয়মাবলী আমাদের একটা কাজ কিভাবে করা যায় ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, আর
স্মারকলিপি কাজ করতেছে হচ্ছে আমার পুরো কোম্পানিটা গঠনের নিয়ে। 3 নম্বর হচ্ছে পরিমেয় নিয়মাবলী একটা অপর নাম বা এটা বিপরীতে আমরা তফসিল 1 বা টেবিল এও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কোম্পানি এক প্রকার দলিলের মতো। সো আমার যদি পরিমেয় নিয়মাবলী না থাকে প্রশ্নে বা আমাদের এমসিকিউতে, আমরা তফসিল 1 বা টেবিল এও ব্যবহার করতে পারি। আশা করি এইটুকু বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। এই দুইটা দলিল আমাদের শেষ। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা? বাচ্চা কাচ্চারা? তাসিন ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। আলামিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ লেট হয়ে গেলাম। শাহিদ তুমি টাইম মতো কেন আসো না? তোমার যে মিস করি তুমি বুঝো না। কারো কোনো সমস্যা? দ্রুত। ম্যানেজমেন্টের সবচেয়ে মজার বিষয় কি জানেন? খুব ইজিলি মনে রাখা যায়, কিন্তু আমরা ম্যানেজমেন্ট থিওরি মনে করে পড়ি। ম্যানেজমেন্ট পুরো গল্পের মতো করে ইজিলি মুখস্থ রাখা সম্ভব, কিন্তু আমরা কি প্রেশার নেই, অ্যাকাউন্টিং পড়ি, হ্যান্ড পড়ি, ত্যান পড়ি, ম্যানেজমেন্টের প্রতি ফোকাস দেওয়া হয় না। ম্যানেজমেন্টের নাম্বার তোলা হোক এইচএসসিতে হোক অ্যাডমিশনে সবচেয়ে ইজি, কিন্তু পোলাবেন এগুলো পারে না। আচ্ছা, তো এইটুকু বুঝলে আমরা এখন কথা বলবো বিবরণপত্র নিয়ে। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন ভাইয়া এই কি দিলেন আপনি, 2 মিনিট পর পর নতুন নতুন নাম নিয়ে আসেন, বিবরণপত্র আবার কি? বিবরণপত্রের অপর নাম হচ্ছে প্রসপেক্টাস। বিবরণপত্রের অপর নাম কি? আচ্ছা, তাহলে প্রসপেক্টাস মানে হচ্ছে আমরা ইজিলি যখন জুম্মার নামাজ পড়ে বের হই সাধারণত, তখন দেখি না 3-4 দল দাঁড়ায় থাকে। একদল কি দেয়? সেলুনের অ্যাডভার্টাইজ, ভাই কাগজ লয়ে যান আমার সেলুনে আইসেন। আরেকদল কি? খাবারের, ভাই আমার নতুন রেস্টুরেন্ট, খাবারের জন্য আইসেন। আরেকদল কি? ভাই কিছু দেয় না, আমারে ভিক্ষা করতেছে। মানে তার মানে এক এক দল তাদের কার্যক্রম বা সংগঠন নিয়ে আমাদেরকে ব্রিফ করতেছে। বিবরণপত্র বা প্রসপেক্টাস ঠিক সেম জিনিস। তার মানে হচ্ছে আপনি যখন বিবরণপত্র প্রকাশ করেন, বিবরণপত্র হচ্ছে আপনার কোম্পানিতে কি, আপনার কোম্পানি কি, আপনার কোম্পানিতে কি কি আছে, আপনার কোম্পানিতে কেন কাস্টমার আসবে, এইগুলো নিয়েই করেন। আপনার যদি ইজি একটা এক্সাম্পল দিই, কেএফসির একটা খুব বিগ, মানে আমার দেখা খুব ভালো একটা প্রসপেক্টাস আছে ওদের। সেটা হচ্ছে ফ্রাইডেতে ওদের একটা সেল হয় এবং টুয়েসডেতে, এই ফ্রাইডে এবং টুয়েসডেতে ওরা একটা বিগ সেল দিয়ে ওরা অনেকগুলো চিকেন দেয় আমাদেরকে। সো এই যে একটা প্রসপেক্টাস, এই প্রসপেক্টাস দেখে আপনার সবার মাথায় আগে ক্লিক করবে কি, যে আরে বৃহস্পতিবার মাত্র 999 টাকায় 20 পিস চিকেন, তার মধ্যে 12 পিস ওই লেগ টেগ, 12 পিস আপনার উইংস আর ছোট মাংস, আর 8 পিস হচ্ছে বড় মাংস, ওই লেগ টেগ এগুলো দেয়। তো এইটা দেখে কি বুঝতেছেন যে কেএফসি বৃহস্পতিবার আমাকে এই ধরনের এইগুলো দিচ্ছে, মেনুগুলো দিচ্ছে। তা তখন কি আপনি প্রসপেক্টাস দেখেই কিন্তু কেএফসিতে খেতে যাচ্ছেন। একটা কোম্পানি বিবরণপত্র বা প্রসপেক্টাস ইস্যু করে এই জন্যই যে এই প্রসপেক্টাস ইস্যু করে আপনি কোম্পানিতে আসবেন, কোম্পানি সম্পর্কে জানবেন এবং কোম্পানিতে ইনভেস্ট করবেন। এটাই নাম হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাস। তাইলে সংজ্ঞা যদি বলি, যে পত্রের মাধ্যমে জনগণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান জানানো হয়। তার মানে কি কেএফসি কি হুদাই দিছে আমাদের? না, খাইতে যাওয়ার জন্য দিছে, যে ভাই আপনি আমাদের প্রসপেক্টাস দেখে বা আমাদের এই বিজ্ঞাপন দেখে খেতে আসেন। বিবরণপত্র ঠিক একই কাজটা করে। এই বিবরণপত্র যখন কোনো কোম্পানি প্রকাশ করে, সে তখন জনগণকে শেয়ার এবং ঋণপত্র ক্রয় করার জন্য আহ্বান জানায়। এরপর 1994 সালে কোম্পানি আইনের 142তম ধারায় এই কয়েকটা বিবরণপত্র সম্পর্কে আমাদের, মানে আমাদের বিবরণপত্রে কি কি থাকতে হবে এগুলো সম্পর্কে আমাকে বলে দিয়েছে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বিবরণপত্র সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 144তম ধারায় বলা হয়েছে। তো বিবরণপত্রতে কি থাকবে? কোম্পানি এবং সংঘস্মারক পরিচিতি, ব্যবস্থাপনা ও পরিচালক পরিচিতি, শেয়ার সংক্রান্ত বিষয়, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়, অন্যান্য বিষয়। তার মানে একটা কোম্পানিতে কে মালিক, কোম্পানির শেয়ার কিরকম, কোম্পানি অ্যাসেট কিরকম, কোম্পানি পরিমেল নিয়মাবলী বা কোম্পানিতে স্মারকলিপিতে কি কি থাকে, এই জিনিসগুলোই আপনি বিবরণপত্রে দিচ্ছেন। যে আপনি দেখেন
আপনি দেখে আমার কোম্পানিকে ভালো মনে হলে আমার কোম্পানিতে এসে শেয়ার কিনেন। এই কয়েকটা জিনিস সাধারণত আমাদের বিবরণপত্র বা প্রসপেক্টাসে দেওয়া থাকে। আচ্ছা, এরপর আসি ন্যূনতম চাঁদা বা মূলধন। এই ন্যূনতম চাঁদা বা মূলধন সম্পর্কে যদি আমি আগে বলি, ভাইয়া 100 টাকা বাড়াই দিছে কেএফসি। ও কপাল, আমি লাস্টে 999 টাকা দিয়ে খাইছি। আচ্ছা, ন্যূনতম মূলধন বা চাঁদা মানে হচ্ছে যে কোম্পানি যখন তার ব্যবসা শুরু করবে সে তখন তার স্মারকলিপিতে কিংবা তখন সে বলে দিবে নিবন্ধককে যে আমি 100 টাকা দিয়ে কোম্পানিতে ব্যবসা শুরু করব, অনুমোদিত মূলধন। তার মানে আমি 100 টাকা নিয়ে কোম্পানি ব্যবসায় শুরু করব। এই 100 টাকা নিয়ে যখন কোনো কোম্পানি ব্যবসা শুরু করবে, এই 100 টাকা তাকে সংগ্রহ করে দেখাইতে হবে। এই জিনিসটা কিন্তু এরকম না আপনি বললেন যে আমি আমার মূলধন হবে 100 টাকা, একজন নিবন্ধক দেখলো, সাইন করে দিল, শেষ, আপনার কোম্পানি খুলে গেছে। না, নিবন্ধক আপনাকে একটা টাইম দিবে যে আপনি এই টাইমের মধ্যে আপনার ন্যূনতম মূলধন বা চাঁদা এই 100 টাকা আপনি সংগ্রহ করে দেখাবেন। যদি সংগ্রহ করতে না পারেন আপনার কোম্পানি কিন্তু আমরা ওপেন করতে দিব না। সো এটাই হচ্ছে 1994 সালে কোম্পানি আইনের 148/8 ধারায় অনুযায়ী পাবলিক কোম্পানিকে কার্যক্রমে অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলি করার আগে বাধ্যতামূলক এই মূলধন সংগ্রহ করতে হচ্ছে। তার মানে পাবলিক কোম্পানিকে অবশ্যই আপনার এই ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদাটা সংগ্রহ করতে হবে। কখন করতে হবে? এই দুইটা ঝামেলার পর, অনুমতিপত্র সংগ্রহের পর, কিন্তু শেয়ার বিলি করার আগে। তার মানে আপনাকে একটা গ্যাপ টাইম দিবে, এই গ্যাপ টাইমের মধ্যে আপনাকে এই বাধ্যতামূলক 100 টাকা আপনাকে সংগ্রহ করতে হবে। যদি ইন এনি কেস বিবরণপত্র প্রচারের 180 দিনের মধ্যে এই মূলধন সংগ্রহ আপনি করতে হবেই। এই 180 দিন সময়, 180 দিনের অপর নাম হচ্ছে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনাকে এই মূলধন বা ন্যূনতম চাঁদাটা আপনাকে জনগণের কাছ থেকে সংগ্রহ করতেই হবে। যদি সংগ্রহ করতে না পারেন তাহলে 10 দিন আপনাকে এক্সট্রা সময় দেওয়া হবে, এরপর নাইলে আপনাকে ব্যবসা বন্ধ, কোম্পানি খুলতে দিবে না। তার মানে দুইটা বিষয় ন্যূনতম চাঁদা। 1 নাম্বার, পাবলিক কোম্পানির ক্ষেত্রে আপনাকে কার্যক্রমে অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলি করার পূর্বেই আপনাকে এই মূলধন সংগ্রহ করতে হবে। 2, বিবরণপত্র প্রচারের 180 দিন, তার মানে আমরা যে প্রসপেক্টাসে গণনা করলাম, এই প্রসপেক্টাস প্রচারের পর 180 দিন আপনার হাতে টাইম, তার মানে 6 মাস। 6 মাসের মধ্যে আপনাকে 100 টাকা বা এই মূলধন সংগ্রহ করে দিতেই হবে। যদি এই মূলধন আপনারা এই 180 দিনের মধ্যে সংগ্রহ করতে না পারেন আপনাকে ব্যবসা করতে আর দেওয়া হবে না। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? সবাই একটু কমেন্ট করে জানান, অনেকক্ষণ পড়ায় ফেলছি। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। কে কে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান তো, কে কে আছেন? না, ক্লিয়ার। ধন্যবাদ শাহির, তাহসিন, মেহেদি হাসান, এরপর রাইসা, অপু, অর্পিতা। কারো কোনো সমস্যা আছে? ওকে, কারো কোনো সমস্যা নাই, তাহলে আমি আমার পরবর্তী শুরু করে দিচ্ছি। আচ্ছা, এবার কোম্পানি নিবন্ধন পত্র নিয়ে কথা বলবো। কোম্পানি নিবন্ধন পত্র নিয়ে এগুলো থেকে না প্রশ্ন আসে না, এমসিকিউ গুলো আসবে, এমসিকিউ গুলো আপনাকে দেখাই দিচ্ছি। কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয় এই নিবন্ধন পত্রকে, একটু মাথায় রাখবেন। এটাকে বলা হয় কোম্পানি গঠনের অনুমোদন পত্র। তার মানে হচ্ছে আপনি কোম্পানি গঠন করতে পারবেন না ডিপেন্ড করবে নিবন্ধন পত্রের উপর। নিবন্ধন পত্র যদি আপনি পেয়ে যান বা রেজিস্ট্রেশন হয়ে যায়, আপনি কোম্পানি বিসমিল্লাহ করতে পারবেন। কিন্তু যদি আপনি না পান তাহলে আপনি কোম্পানি ব্যবসা শুরু করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই একে জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট বা অনুমোদন পত্র বলা হয়। এই দুইটা বিষয় আপনার কাজে লাগবে। দেখেন, যে প্রাইভেট কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরপরই ব্যবসা শুরু করতে পারে,
তাইলে প্রাইভেট কোম্পানিতে কোনো বাধ্যবাধকতা নাই, সে নিবন্ধনপত্র পাওয়ার পরই ব্যবসায় কাজ শুরু করতে পারবে। কিন্তু পাবলিক কোম্পানির ক্ষেত্রে নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যারম্ভে অনুমতিপত্র পেতে হবে। তার মানে পাবলিক লিমিটেড কোম্পানি আপনার নিবন্ধনপত্র পাবে, তাকে কার্যারম্ভে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, এরপর সে ব্যবসা শুরু করতে পারবে। কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সে নিবন্ধনপত্র পাওয়ার পরপরই সে ব্যবসা শুরু করতে পারবে, তার এত কোনো কিছু দেখার বিষয় বা ঝামেলার বিষয় নাই। এটা হচ্ছে নিবন্ধনপত্রের কাহিনী, এটা নিয়ে আর কিছু বলার নাই। এই যে এমসিকিউ। এবার একটু শেয়ার নিয়ে কথা বলি। সো এই আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া এত কিছু কেন ডিটেলসে কথাবার্তা বলতেছেন। সো দেখেন ভাইয়া, আচ্ছা, তো কোম্পানিতে সাধারণত আমাদের শেয়ার এবং বন্ড নিয়ে ঝামেলাটা হয়। সো এখানে শেয়ার এবং বন্ডের যে ক্লাসিফিকেশনস, এই ক্লাসিফিকেশনসের মধ্যে দুই একটা মেজর জিনিস আছে যেটা আপনাদেরকে জানতে হবে। এই বাকিগুলো আপনি জানলে ভালো, না জানলে আপনার কোনো সমস্যা নেই। 1 নম্বর হচ্ছে সাধারণ শেয়ার, 2 নম্বর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 3 নম্বর হচ্ছে বোনাস শেয়ার এবং রাইট শেয়ার বা অধিকার শেয়ার। এই 3-4টা জিনিস জানলেই হইতেছে, বাকিগুলো আমি আপনাদেরকে বলে যাব, আপনারা জাস্ট শুনে মাথায় রাখবেন, গো থ্রু করবেন, কিন্তু এর চেয়ে বেশি আমার আশা করি কোনো দরকার নেই। আচ্ছা, শেয়ার সাধারণত 4 প্রকার: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, এক হচ্ছে অন্যান্য শেয়ার। সাধারণ শেয়ার মূলত যারা কোম্পানি মালিক তাদেরকে মূলত সাধারণ শেয়ার বলা হয়। তারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে, তারা লভ্যাংশ পায়, তারা ভোটাধিকার সুযোগ থাকে, তারা কোম্পানিতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এরা মূলত সাধারণ শেয়ার, এবং তারা সবার শেষে তাদের লভ্যাংশটা পেয়ে থাকে। তার আগে বন্ড বা অগ্রাধিকার শেয়ারদেরকে লভ্যাংশ বা সুদের হার দেওয়া হয়। অগ্রাধিকার শেয়ার কারা? অগ্রাধিকার শেয়ারের আরেকটা নাম হচ্ছে হাইব্রিড শেয়ার। অগ্রাধিকার শেয়ারের আরেকটা নাম হচ্ছে হাইব্রিড শেয়ার। তো হাইব্রিড শেয়ার কেন বলা হয়? কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে আপনার বন্ড এবং সাধারণ শেয়ার এই দুইটা আপনার বৈশিষ্ট্যই আছে, দ্যাট ইজ ওয়াই তাকে হাইব্রিড শেয়ার বলা হচ্ছে। তো অগ্রাধিকার শেয়ার কারা? তারা মূলত আপনার একটা লভ্যাংশ পাবে নির্দিষ্ট হারে, তারা লভ্যাংশ পাওয়ার পর তারা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তার মানে সাধারণ শেয়ারের আগেও অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ পেয়ে যাবে। কিন্তু অগ্রাধিকার শেয়ার মূলত কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোনো একটা সিদ্ধান্ত হোক কিংবা কোনো একটা আপনার ভোটাধিকার হোক, তাদের কোনো ক্ষমতা নাই। দ্যাট ইজ ওয়াই তাদেরকে ওই যে নির্দিষ্ট হারে লভ্যাংশ বা একটু লভ্যাংশটা আগে দেওয়া হয়, কারণ তাদের কাছ থেকে এই পাওয়ারটা, ম্যানেজেরিয়াল পাওয়ারটা নিয়ে নেওয়া হয়েছে। তো অগ্রাধিকার শেয়ার আছে সঞ্চয়ী, অসঞ্চয়ী, অংশগ্রহণ, পরিশোধ, অপরিশোধ এবং পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য অপরিবর্তনযোগ্য কি শুনেন। সাধারণত অগ্রাধিকার শেয়ার একটা নির্দিষ্ট সময়ের পর সাধারণ শেয়ারে রূপান্তর হতে পারে। এটাকে বলা হয় সাধারণত রূপান্তরযোগ্য শেয়ার। এবং সঞ্চয় শেয়ারটা কি, এটা একটু ইম্পর্টেন্ট, একটু মনে রাখেন। সঞ্চয় শেয়ার হচ্ছে অনেক সময় দেখা যায় কোন একটা কোম্পানিতে লাভ হয়েছে আজকে, সো তখন কি করতেছে কোম্পানি, তাদের শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে দিচ্ছে। অনেক সময় কোম্পানিতে তাদের কাঙ্ক্ষিত লাভ হয় না। সো মনে করেন চিন্তা করলাম যে আমি এই বছর 5% অগ্রাধিকার শেয়ারকে দিব, কিন্তু কোম্পানি 5% লাভ করতে পারে নাই, তাহলে অগ্রাধিকার শেয়ারকে কি লভ্যাংশ দিতে পারবে না? সে লভ্যাংশ দিতে পারবে না। তো তখন কোম্পানি কি করতেছে, এই যে 5% তাকে লভ্যাংশ দেওয়ার কথা, এইটা সেভ করে রাখতেছে, এটা সেভ করে রাখতেছে। পরবর্তী বছরে সে কি 5% লভ্যাংশ পাবে না অগ্রাধিকার শেয়ার, এই 5%-এর সাথে পূর্ববর্তী বছরে 5% তাকে দিয়ে দিবে। তার মানে তখন সে 10% পাবে। এটা হচ্ছে সঞ্চয়ী। তার মানে প্রথম বছরে যে 5% তাকে দিতে পারে নাই, তার লাভ হইতে পারে নাই, এটা সেভ করে পরবর্তী বছরের সাথে তাকে অ্যাডজাস্ট করে 10% দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে সঞ্চয়। তার মানে আমি প্রথম বছরের লভ্যাংশ সঞ্চয় করে রাখছি এবং এই সঞ্চয়ী লভ্যাংশটা পরবর্তী বছর আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি। আর অসঞ্চয়ী লভ্যাংশ হচ্ছে ভাই কোনো অ্যাডজাস্টমেন্টের কাহিনী নাই। তুমি এই বছর লাভ হইলে লাভ পাইবা, লাভ না হইলে লাভ পাইবা না, শেষ। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? সবাই একটু কমেন্ট করে জানান।
আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা অংশগ্রহণকারীটা একটু পড়ি। অংশগ্রহণকারী হচ্ছে অগ্রাধিকার শেয়ারের সেই সকল মানুষ যারা ভোটাধিকার যারা কোম্পানিতে ভোটাধিকার পাবে অথবা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে। যারা কোম্পানিতে ভোটাধিকার পাবে এবং পরিচালনা অংশগ্রহণ করতে পারবে তাদেরকে বলা হয় অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। পরিশোধযোগ্য জিনিসটা কি? পরিশোধযোগ্য জিনিসটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অনেক সময় দেখা যায় আপনার মনে করেন আজকে আপনার একটা নির্দিষ্ট সময় বছর পর, মনে করেন আজকে আমি একটা অগ্রাধিকার শেয়ার কিনলাম, 5 বছর পর কোম্পানি আমাকে অগ্রাধিকার শেয়ার টাকাটা ফেরত দিয়ে দিবে এবং সে অগ্রাধিকার শেয়ারটা নিয়ে নিবে। এটা হচ্ছে পরিশোধযোগ্য, তার মানে আমার শেয়ারের টাকাটা সে আমাকে পরিশোধ করে দিয়ে তার শেয়ারটা সে নিয়ে গেছে। আর অপরিশোধযোগ্য মানে হচ্ছে এর কোনো টাইম লিমিটেশনস নাই। আমি কোম্পানি বিলসাধন হওয়ার আগ পর্যন্ত আমি কম বেশি এটাকে করতে পারবো, মানে আমার কোম্পানি আমাকে টাকা দিয়ে দিবে, আমি কোম্পানিকে শেয়ার দিয়ে দিব, এরকম কোনো পরিশোধযোগ্যতা নাই। এদেরকে বলা হয় অপরিশোধ্য। আর পরিশোধ্য কি? যে কোম্পানি আজকে থেকে একটা সার্টেন বছর পর, 5 বছর বা 10 বছর পর কোম্পানি আমাকে এই শেয়ারের টাকাটা ফেরত দিয়ে দিবে এবং আমি ওই শেয়ারটা তাকে ফেরত দিয়ে দিব। এইটা হচ্ছে পরিশোধ্য। এইগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। এরপর অন্যান্য শেয়ারের মধ্যে আমরা একটু পড়বো বোনাস শেয়ার আর অগ্রাধিকার শেয়ার। বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হচ্ছে কোম্পানির শেয়ার বর্তমান শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি তার কাঙ্ক্ষিত লভ্যাংশ না দিয়ে সেই লভ্যাংশের টাকার সমমূল্য দিচ্ছে, শেয়ার দিচ্ছে। এটা হচ্ছে বোনাস শেয়ার। আর অধিকার শেয়ারের আরেকটা নাম হচ্ছে, একটু লিখে রাখেন, যারা জানেন তারা অলরেডি লিখে রাখছেন আমি আশা করি, এটাকে বলা হয় রাইট শেয়ার। রাইট শেয়ার, রাইট শেয়ারটা কি? আমি যখন কোনো কোম্পানিকে যখন নতুন শেয়ার ইস্যু করে, কোম্পানি নতুন শেয়ার ইস্যু করার সময় কোম্পানি এক্সিস্টিং বা বর্তমান শেয়ার হোল্ডারদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে যে শেয়ারটা দিচ্ছি, এটাই হচ্ছে আমার রাইট শেয়ার। আমি তাকে শেয়ার দেওয়ার পর যদি কিছু শেয়ার বাকি থাকে সেটা আমি তখন বাজারে সেল করব। তার মানে আমি যখন শেয়ার বিলি করব বা ইস্যু করব, আমি আমার প্রেজেন্ট শেয়ার হোল্ডার কোম্পানির যারা, তাদেরকে প্রায়োরিটি দিয়ে শেয়ারটা ইস্যু করতেছি। শেয়ার তাদেরকে শেয়ারটা দিব, এরপর যদি শেয়ার কিছু আমার বাকি থাকে এরপর আমি বাকিদেরকে শেয়ার দিয়ে দিব। আশা করি শেয়ারের এই এত ক্যাচাল নিয়ে বা ঝামেলা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। থাকলে একটু হালকা করে হাত তুলে জানাও। ফয়সাল শেখ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভাইয়া অপু, থ্যাংক ইউ। একটু দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, যদি এটা নিয়ে কোনো সমস্যা না থাকে পরবর্তী স্লাইডে যাচ্ছি। বন্ডের শ্রেণী বিভাগ। সো বন্ডের শ্রেণী বিভাগ নিয়ে কথা বললে আমরা সবগুলা বন্ডের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো না, কিছু কিছু বন্ডের শ্রেণী বিভাগ। এটা জামানতযুক্ত, জামানতবিহীন, পরিশোধযোগ্য এবং অপরিশোধ। এটা কিন্তু আমাদের অগ্রাধিকার শেয়ারের মতোই, যে একটা নির্দিষ্ট সময়ের পর আমাকে টাকাটা দিয়ে সে বন্ডটা নিয়ে যাবে। এটা হচ্ছে পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য। নিবন্ধিত শেয়ার ঋণপত্র মানে হচ্ছে যে যখন ঋণপত্র আমি কিনবো কোনো কোম্পানি থেকে তখন সেটা আমার রেজিস্টার থাকবে। এটা হচ্ছে নিবন্ধিত। পরিশোধযোগ্য বা রূপান্তরযোগ্য ঋণপত্র, এটা মানে হচ্ছে যে এই ঋণপত্রটাকে একটা সার্টেন সময় পর আমি শেয়ারে রূপান্তর করতে পারবো, এইটাকে বলা হয় রূপান্তরযোগ্য। আর কোনটা ঋণপত্র যদি আমি একটা সার্টেন টাইম পর শেয়ারে রূপান্তর করতে পারবো না, সেটাকে বলা হয় অরূপান্তরযোগ্য। ক্লিয়ার? মুদ্রা কথা হচ্ছে এই দুইটা নিয়ে, একটা হচ্ছে জামানতবিহীন ঋণপত্র, একটা হচ্ছে বন্ধকি বা জামানতযুক্ত ঋণপত্র। তাহলে জামানতবিহীন বা সাধারণ ঋণপত্র কি? অর্থাৎ যেই সকল ঋণপত্রের জন্য কোম্পানিকে জামানত দিতে হয় না, জামানত ছাড়া। তার মানে কোম্পানি যখন আপনি কোম্পানিকে টাকা দিচ্ছেন, কোম্পানি আপনাকে কি বন্ড দিচ্ছে। অনেকেই মিসকনসেপ্ট যে ভাইয়া আমি মনে হয় কোম্পানির কাছে জামানত রাখবো। আরে বোকা না, তুই তো টাকা দিছস, জামানত রাখবে কে? কোম্পানি আপনার কাছে জামানত রাখবে যে আচ্ছা বুলবুল সাহেব, আপনার যদি এই টাকাটা আমি পরিশোধ করতে না পারি বন্ডের,
তাহলে আপনি আমার এই সম্পত্তিটা দখল করে নিন। কোম্পানি আমার কাছে বন্ধক রাখবে, আমি কিন্তু কোম্পানির কাছে কোনো প্রকার বন্ধক রাখবো না। তো যখন কোনো বন্ধক ছাড়া আমি কোম্পানি থেকে কোনো বন্ড কিনতেছি বা ঋণপত্র কিনতেছি, সেটাকে বলা হয় জামানতবিহীন। কোম্পানি আমার কাছে কোনো প্রকার জামানত রাখবে না। আর বন্ধকি ঋণপত্র কোনটা, যে ভাইয়া জামানত রাখবে, জামানত আছে, তার মানে কোম্পানিতে আমার জামানতটা রাখতেছি, কোম্পানি আমার কাছে জামানতটা রাখবে যে আচ্ছা বুলবুল সাহেব, আপনি যদি আমি যে টাকাটা আপনাকে পরিশোধ করতে না পারি, আপনি আমার এই জমি বা এই সম্পত্তি দখল করে নিন। এই মানে হচ্ছে আমি যে বন্ডের টাকা দিছি, এই বন্ডের টাকার পরিবর্তে সে আমার কাছে একটা জামানত রাখছে। এটাকে বলা হয় বন্ধকি বা জামানত যুক্ত ঋণপত্র। আর যদি জামানত না লাগে, সেটাকে বলা হয় জামানতবিহীন ঋণপত্র বা সাধারণ ঋণপত্র, এরকমই হয়। প্রশ্ন হচ্ছে সাধারণ ঋণপত্র কাদের জন্য, যারা খুব পপুলার বা খুবই পপুলেটেড, যে আচ্ছা আমার এই কোম্পানিটা খুবই বেশি পপুলার, এই কোম্পানির কোনো দুর্নাম নাই, মূলত তাদের ক্ষেত্রে জামানতটা লাগে না। কিন্তু অনেক ওই যে ছুটকা মুটকা কোম্পানি হয় না, তো ওই সকল কোম্পানির ক্ষেত্রে যে আজকে আছে কালকে নেই, 25 দিনে পয়সা ডাবল, এরকম টাইপ কোনো কোম্পানি, তো এই সকল কোম্পানিগুলোর ক্ষেত্রে জামানতটা রাখতে হয়। এইটুকু আমি বুঝছি, আশা করি ক্লিয়ার। বুঝলাম না আপনারা কোনো শেয়ার টেয়ার কিছু না, এত কষ্ট করে দাঁতে ব্যথা নিয়ে ক্লাসে দিচ্ছে, আপনারা আর কি চান আপনাদের জন্য আমি করি। ঋণপত্রের শ্রেণীবিভাগ এই পর্যন্তই, এর বাইরে কিছু কথা বলার নাই। এবার হচ্ছে কোম্পানি মেইন এবং লাস্ট টপিক, বিলোপ সাধন। এই পর্যন্ত যা পড়াইছি তা বুঝতে কোনো সমস্যা আছে? কে জানি আমাকে প্রশ্ন করছিলেন, ভাইয়া আজকের মধ্যে কোম্পানি শেষ হবে কিনা। শেষ হয়েছে? বললাম শেষ হবে। কোম্পানি সিম্পল, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমাদের জাস্ট জানা লাগবে। এইগুলো জানলে আমার কোম্পানিটা সুন্দর মতো হয়ে যাবে। আপনারা জানেন না, শুধু শুধু বেশি করেন, পরে হয় না। আচ্ছা, ফার্স্টেই লিখেন, কোম্পানি বিলোপ সাধন হচ্ছে 1994 সালের 2, 3, 4 ধারা অনুযায়ী বলা হয়েছে। 2, 3, 4 মানে 2, 3, 4 না, 234 ধারায়। তার মানে ধারার আপনার এই বিলোপ সাধন বলা হয়েছে 1994 সালের 2, 3, 4 মানে 234 ধারায় এই বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে। এটা মাস্ট বি মাথায় রাখবেন। আচ্ছা, বিলোপ সাধন সাধারণত 3টা ভাবে হয়। একটা হচ্ছে কোম্পানি স্বেচ্ছায় বিলোপ সাধন, 2 নম্বর হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বা স্বেচ্ছায় অবসায়ন, আরেকটা হচ্ছে আদালতে আদেশে বাধ্যতামূলক বিলোপ সাধন। প্রথমটা হচ্ছে যে যখন আমি কোম্পানির সদস্যরা মিলে চিন্তা করলাম কোম্পানিটাকে বন্ধ করে দিব, এইটা হচ্ছে বিলোপ সাধন। এরপর হচ্ছে আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছায় বিলোপ সাধন, তার মানে আমি বিলোপ সাধন করবো ঠিকই নিজের ইচ্ছায়, কিন্তু আদালতের সামনে। 3 নম্বর হচ্ছে আদালত আদেশ করছে, ভাই তোমার ইচ্ছা কোনো ফ্যাক্ট না, তুমি একটা ইললিগাল কাজ করছো, আদালত তোমাকে বাধ্য করছে বিলোপ সাধন করার জন্য। তাহলে প্রথমেই হচ্ছে যে এক নম্বরটা দাঁড়াচ্ছে হচ্ছে শেয়ার হোল্ডারদের বা সদস্যদের স্বেচ্ছায় অবসান। এখন শেয়ার হোল্ডাররা মনে করেন আপনার বললো যে আচ্ছা কোম্পানিটা চালাতে পারতেছি না, ঠিক মতো প্রফিট হচ্ছে না, কোম্পানির শেয়ার হোল্ডাররাই বললো তাইলে আচ্ছা আমরা তাইলে কোম্পানিটা বন্ধ করে দিই, এটা হচ্ছে স্বেচ্ছায় বিলোপ সাধন। 2 নম্বর বলছে পাওনাদারদের স্বেচ্ছায় অবসায়ন। এখন আপনার কোম্পানিতে অনেক লোন হয়ে গেছে, অনেক দায় হয়ে গেছে, আপনি কোম্পানির দায় পরিশোধ করতে পারতেছেন না, তো পাওনাদার আপনাকে বললো, বন্ড হোল্ডাররা মূলত বললো যে আচ্ছা কোম্পানি তাহলে বিলোপ সাধন করে আমাদের টাকা পয়সা দিয়ে দেন, বা কোম্পানি বন্ধ করে আমাদের টাকা পয়সা দিয়ে দেন। এটাও আপনার কোম্পানি স্বেচ্ছায় বিলোপ সাধন হইতে হবে। এরপর এইটা একটু স্কিপ করি, এটা একটু পরে বলতেছে আপনাদের। আদালতের আদেশে বাধ্যতামূলক অবসান, মানে এখন আপনি আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারছেন না, আপনাকে আদালত বাধ্য করতেছে বিলোপ সাধন করার জন্য। তার মানে আপনি এমন কোনো ইল্লিগাল কাজ করছেন যে কারণে আদালত বাধ্য করছে আপনাদেরকে বিলোপ সাধন করার জন্য। বিশেষ সিদ্ধান্ত, বিশেষ সিদ্ধান্ত হচ্ছে কোনো একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, তা আপনি হয়তো আজকে একটা ইলিগাল কোনো প্রোডাক্ট সেল করছেন, বা আপনি সরকারকে কোনো ট্যাক্স দেন বা এনিথিং, মানে ইলিগাল কোনো কিছু একটা হয়েছে, যে এই বিশেষ ঘটনায় আদালত আপনাদেরকে নোটিশ পাঠায় বলছে যে আগামী 7 দিনের মধ্যে আপনাদের ব্যবসাটা
আপনাদের বিল সাধন করতে হবে। এরপর গাফলতি। গাফলতি মানে হচ্ছে আপনি নিজের কোনো ভুলের কারণে যখন আপনি কোনো এরকম মানে দেশে আইন বিরোধী কোনো কাজ করে ফেলেন, তখন আপনাকে আদালতে আদেশে আপনাকে বিল সাধন করতে হচ্ছে। ব্যবসায় বিলম্বে শুরু বা বন্ধ, তার মানে আপনাকে ব্যবসা যখন শুরু করছেন তখন আপনাকে একটা টাইম দেওয়া হয়েছিল যে আপনাকে এতদিনের মধ্যে ব্যবসাটা শুরু করতে হবে, বা ওই যে 180 দিনের মধ্যে চাঁদা আপনার ন্যূনতম মূলধনটা সংগ্রহ করতে হবে, সেটা পারেন নাই, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। সদস্যদের সংখ্যা কমে যাওয়া, তার মানে আপনাকে বলা হয়েছিল যে আপনি কোম্পানিতে যখন স্মারকলিপি হয়েছিল আপনি বলছিলেন আপনার সদস্য বা শেয়ার সংখ্যা এতগুলো থাকবে, কিন্তু কোনো কারণে আপনার সদস্য সংখ্যা বাড়ছে বা কমছে, বা সদস্য সংখ্যা মূলত কমলেই আমার মূলত ফ্যাক্টটা হয়। তো সদস্য সংখ্যা পরিচালকদের হোক বা আপনার শেয়ার হোল্ডারদের সদস্য সংখ্যা কমে গেছে, যদি কমে যায় আদালতে যদি নজরে পড়ে তাহলে কিন্তু আপনার বিলোপ সাধন। এবং বলছে দেনা পরিশোধের ব্যর্থ, তার মানে আপনার পাওনাদার আপনি টাকা দিতে পারেন নাই, আপনার সেই গিয়ে মামলা করছে ব্যাংকারাপ্ট আপনি বা দেউলিয়া, আপনি তখন কিন্তু আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। বিশেষ সিদ্ধান্তে আরেকটাও আছে, সেটা হচ্ছে গাফলতিতে আরেকটাও আছে, সেটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পর পর বার্ষিক সাধারণ সভা বা বিধিবদ্ধ সভা করা উচিত ছিল, বা নিয়ম অনুযায়ী করতে হয়, একটা সভা করতে হয় কোম্পানিতে, তো এই সভাটা আপনারা করেন নাই। সব কোম্পানিতে সাধারণত 3 ধরনের সভা করতে হয়: 1 বার্ষিক সাধারণ সভা, 2 বিধিবদ্ধ সভা, 3 বিশেষ ঘটনার প্রেক্ষিতে সভা। বার্ষিক সাধারণ সভা হচ্ছে ইউজুয়ালি 16 মাস পর পর আপনার করতে হয়। বিধিবদ্ধ সভা হচ্ছে যে আপনার কোম্পানির জীবনকালে এই একবার সভাটা করতেই হবে, বিধিবদ্ধ। 3 নম্বর হচ্ছে বিশেষ ঘটনার প্রেক্ষিতে সভা, তার মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার আলোকে আপনি একটা সভা করতেছেন। সো এই 3টার মধ্যে যদি একটা আপনি গাফলতির কারণে কোনো কারণে টাইম স্কেডিউল মেনটেন করতে না পেরে যদি আপনি এই সভাগুলো মিস করে থাকেন গাফলতি করে, তাহলেও আদালতের আদেশে বাধ্যতামূলক অবসান হবে। এই কয়েকটা বাদে বাকি আল্লাহর দুনিয়া যা আছে সব হচ্ছে আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছায় বিলোপ সাধন। এখানে আসলে অনেকগুলো পয়েন্ট আছে, এই অনেকগুলো পয়েন্ট আপনারা মনে রাখতে পারবেন না, তাই এই কয়েকটা মনে রাখলেই বাকিগুলো হচ্ছে আদালতে তত্ত্বাবধানে স্বেচ্ছায় বিলোপ সাধন শেষ। আমাদের ম্যানেজমেন্টের কোম্পানি ব্যবসায় শেষ। এর চেয়ে দ্রুত বা এর চেয়ে ইজি টপিক ভাবে আর কি চান আপনি বলেন এবার। আমাদের এই বিলোপ সাধনের মাধ্যমে আদালত কর্তৃক হোক, স্বেচ্ছায় হোক, কিংবা আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছায় হোক, আমাদের বিলোপ সাধনের ধারা 2, 3, 4 মানে 234 ধারায় আমি খুব সুন্দর মতো আমাদের ম্যানেজমেন্ট শেষ করে ফেললাম, ম্যানেজমেন্টের যৌথ মূলধনী ব্যবসায়। এবার আমাকে বলেন আপনাদের এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। এইটুকু বুঝতে কারো সমস্যা যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে কয়েকটা এমসিকিউ সলভ করাই। আচ্ছা বলেন তো, বিবরণপত্র প্রচারের পরে কয় দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? বিবরণপত্র প্রচারের কয় দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? শুনেন, এই যে আমি আপনাদের যত দ্রুত কেউ এমসিকিউ অ্যান্সার করতে পারবে, যার নোট যত বেশি সুন্দর হবে, সেটার উপরে কিন্তু আমাদের এসিবি থেকে আপনার জন্য একটা পুরস্কার থাকবে বুলুল ভাইয়ের স্পন্সরে। সো একটু এগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ ইউ মে নেভার নো আপনার গিফটটা কত সুন্দর হতে পারে। অপু 120 দিন। অপু তো একটা কাজ কর, একটা ডাল আমার মাথায় এসে একটা কোপ মার, পারফেক্ট হবে এটা। শাহির 180 দিন। ঋষভ ডি। সিয়াম অ্যান্সার কি? ডি অ্যান্সার, গুড। সেটা হচ্ছে আপনার 180 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনাকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হচ্ছে। গুড। এরপর পরের প্রশ্ন, কোম্পানি স্মারকলিপি নিম্নের কোন ধারা পরিবর্তন করতে আদালতে অনুমতির প্রয়োজন হয় না? এটা অনেকেই পারবেন না, আমি দেখি কে পারেন এটা। এটা যে পারবে তার জন্য বিশেষ একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, মাস্ট। আমি তার সাথে কন্ট্যাক্ট করে বা আমাদের টিম তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের একটা গিফট পৌঁছে যাবে। এটা কে পারবে?
কোম্পানি স্মারকলিপি নিম্নের কোন ধারা পরিবর্তনের জন্য আদালতে অনুমতি প্রয়োজন হয় না? কে পারবে? বুঝছি, ঠিকানা ধারা। এরপর ঋষভ মূলধন, ঠিকানা ডি মূলধন ধারা। এটা অ্যাকচুয়াল উত্তর কে জানেন? একটু হাত তুলেন তো দেখি, মানে একটু বলেন না, আমি দেখতে চাচ্ছি। অনেকে সি ডি এ বলতেছেন। আমিন, নামধারা, পারফেক্ট অ্যান্সার। নামধারা, নামধারা পরিবর্তনের জন্য আদালতের অনুমতি প্রয়োজন হচ্ছে না। আমিন, কনগ্রেচুলেশনস, সাবাস বেটা। নামধারা পরিবর্তন, এটা কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন আসছে। অনেকেই এই প্রশ্নটা স্কিপ করছেন আমি দেখছি। ইভেন দো এইটা আপনার কোন একটা জানি অ্যাডমিশনে ভর্তি পরীক্ষা হচ্ছে, গুচ্ছে না কোথায় জানি, এটা অনেকেই স্কিপ করছেন এবং এটা অনেকেরই না জানা। এটা জেনে রাখবেন, নামধারা বা নাম পরিবর্তনের জন্য আদালতের অনুমতির প্রয়োজন হয় না। বাকি আপনি ঠিকানা পরিবর্তন করেন কিংবা আপনি মূলধন পরিবর্তন করেন, উদ্দেশ্য আদালতের অনুমতি দরকার হচ্ছে। আচ্ছা, কোম্পানি সংগঠনের মুখ্য দলিল কোনটা? কোম্পানি সংগঠনের মুখ্য দলিল কোনটা? অ্যান্সার কে দিতে পারবেন? এ স্মারকলিপি, বি বিবরণপত্র, সি নিবন্ধনপত্র, ডি পরিমেল নিয়মাবলী। চালু চালু চালু, কে? শাহির, অ্যান্সার দাও। সাদিক, অ্যান্সার কোনটা হবে? আমিন পরিমেল নিয়মাবলী, শাহির নিবন্ধনপত্র, অপু এ স্মারকলিপি। কোনটা? এটা কাজ কর শাহির আর আমিন, তোর একটা দা নিয়ে আয়, দা নিয়ে আমার মাথায় একটা বাড়ি মার। বাড়ি এমন ভাবে মারবি যাতে মাথার দিবাগ হয়ে যায়। তো করে কিছুক্ষণ আগে এটা আমি কি পড়াইলাম? আমার একটু বুঝা, কি পড়ালাম এটা? মানে তোর একটা বডি লয় না, দায় লয় একটা বাড়ি মারবি আমার এসা। স্মারকলিপির মুখ্য দলিল বা কোম্পানি মুখ্য দলিল হচ্ছে ভাইয়া স্মারকলিপি। এইগুলা কনফিউজ করলে হবে না। নিবন্ধন পত্রে একটাই কাজ, নিবন্ধন পত্র হচ্ছে আমার নিবন্ধন পত্র হচ্ছে আমার শুধুমাত্র নিবন্ধন পত্র হচ্ছে আমার শুধুমাত্র জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেটে কাজ করে। তাহলে কোম্পানি সংগঠনের মুখ্য দলিল কোনটা দাঁড়াচ্ছে আমার? স্মারকলিপি। বিবরণপত্র শুধুমাত্র কোম্পানির জন্য প্রসপেক্টাস, ইম্পর্টেন্ট না। নিবন্ধন পত্র নিয়ে আমি জাস্ট কাজ শুরু করবো, ইটস আ বার্থ সার্টিফিকেট। পূর্বের নিয়মাবলী শুধুমাত্র ব্যবসায়ের কোথায় কি কেমন ব্যবস্থাপনা হবে সেগুলো নিয়ে বলবে। যে একটা ব্যবসায় তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলো সব স্মারকলিপিতে থাকে। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি সবার, এগুলোই থাকে। এগুলো যদি না পারেন তাহলে কেমনে হবে বলেন? আমি ভুল করলে আমার শাস্তি মাফ, আমি দেরিতে আইছি। বোর্ডে ভূতে ধরছে, বোর্ডে আসলেই ভূতে ধরছে। আচ্ছা, এখন আপনাদের সিকিউ সলভ করানোর কথা, বাট আমি সিকিউটা সলভ করাই না বা আপনাদের করাবো না। এখন এই সিকিউটা আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং এই সিকিউ নিয়ে আপনাদের একটা ভিডিও আমি আপলোড করব। এই ভিডিওটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং আপনাদের এই হোল লাইফে। আমি বলতে পারি আপনাদের এই 12 বছর হোল লাইফে
সবচেয়ে ইম্পর্টেন্ট ওই ভিডিওটা হবে এই সিকিউ নিয়ে আমি যেদিন ভিডিওটা আপলোড করব। কবে করব এটা আপনি বলে দিবেন। যেদিন আমি ভিডিওটা আপলোড করব মনে রাখবেন এটা আপনাদের জন্য সবচেয়ে সবচেয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোথ এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ দুইজনের জন্যই। এবং এই সিকিউটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। রাজশাহী বোর্ড 21-এর একটা অঙ্ক দিয়েছে আপনাদেরকে, এই অঙ্ক আপনারা সুন্দর মতো করে ক খ গ ঘ আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিবেন। এবং যার নোট সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, যার এই সিকিউর অ্যান্সার সবচেয়ে পারফেক্ট হয়েছে, সেই একটা গিফট ইনশাল্লাহ নেক্সট 7 ডেজের মধ্যে পেয়ে যাবেন। সো কারো কোনো জিজ্ঞাসা বা ইচ্ছা থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস আপাতত এখানেই শেষ। এবং ক্লাস শেষ করার সময় একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপনারা জানেন আমাদের ইতিমধ্যে আমাদের বন্দি পাঠশালায় এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সো আমাদের এই এসিপি পাওয়ার প্লেতে আপনারা আর্টস এবং কমার্সের 2025 ব্যাচের জন্য এইচএসসি সমস্ত বিষয়ে সব সাপোর্টটুকু আমাদের পাচ্ছেন। সো আমাদের ফেব্রুয়ারি 10 তারিখ সম্ভাব্য আমাদের ক্লাস শুরু হবে। এই কোর্সটি আপনারা পাবেন মাত্র 599 টাকায়। যারা এইচএসসিতে দুর্দান্ত একদম ঝালাই করা আপনারা প্রস্তুতি নিতে চান, একদম মানে ঝালাই মালাই করে একদম চকাচক, তারা আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে অংশগ্রহণ করে ফেলবেন। সো এই পাওয়ার প্লে প্রোগ্রামে এনরোল করার আমি আপনাদের দিয়ে দিয়েছি, স্ক্যানার দিয়ে দিয়েছি। তো আপনারা দ্রুত পাওয়ার প্লে প্রোগ্রামে এনরোল করে ফেলেন এবং আপনাদের কোন কোন অধ্যায় সমস্যা সেগুলো জানিয়ে দেন। ফেব্রুয়ারিতে যাতে ক্লাসে আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাই, আপনাদেরকে মিস করবও নেই। দ্রুত সবাই যারা যারা নিয়মিত ক্লাস করতেছেন, নিয়মিত যারা আপনারা করতেছেন, ক্লাসে অংশগ্রহণ করতেছেন, নোট দিচ্ছেন, তাদের অবশ্যই আমি চাই তারা করবেন। আর যাদের বলতেছেন ভাইয়া পরীক্ষা চলতেছে, ভাইয়া টেস্ট পরীক্ষা সামনে, ভাইয়া টেস্ট পরীক্ষার পরই আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে। সো টেস্ট পরীক্ষা চলাকালীনও কিন্তু মাত্র 599 টাকায় আপনারা আমাদের কোর্সটি এনরোল করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওটা কবে দিব সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত। এই ভিডিওটা যেটা আমি সিকিউ নিয়ে আপনাদেরকে দিব, এই ভিডিওটা আপনাদের এই পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। সো কেউ মিস করেন না। The sunrise is beautiful, isn't it? দেখা হবে ক্লাসে।